এই বজ্জাত মেয়ে, এভাবে রাস্তার দোকানে ছেলেদের নিয়ে পায়ের উপর পা তুলে চা খাচ্ছিস কেন? বাড়িতে গিয়ে বানিয়ে খেতে পারিস না? নাকি সেই যোগ্যতাও নেই? আমাদের বংশের মান-ইজ্জত ডুবাতে বসেছিস, তাই না? তো সাহস কত বড়! আজ তোর একদিন কি আমার একদিন। একথা বলেই আমার হাত থেকে চায়ের কাপটা রাস্তায় ফেলে আমার হাতটা চেপে ধরে দোকানিকে 100 টাকা ধরিয়ে দিয়ে টানতে টানতে বাড়ির পথে পা বাড়ালো। চায়ের কাপটা যে রাস্তায় ভেঙে চুরমার হয়ে গেছে তা তো বুঝতেই পারছেন। ভাইয়া হাতটা ছাড়ো প্লিজ, আমার লাগছে। চুপ, একদম চুপ। একটা কথাও শুনতে চাই না আমি। ভাই প্লিজ আমার কথাটা শোনো, আমি এখন বাসায় যেতে পারবো না। আজ যদি আমি তোর যোগ্য শাস্তি না দিয়েছি তো আমার নামও রাউনাফ নয়। এখন যদি এইভাবে বাসায় নিয়ে যাও ঝামেলা হবে, আম্মু বকবে আমায়। ভাইয়া প্লিজ আমার কথাটা শোনো প্লিজ। চুপ। আর একটাও কথা বললে এখানেই শেষ করে দেব। ভাইয়া তোমার যা শাস্তি দেওয়ার তুমি এইখানেই দাও প্লিজ, বাসায় কোনো ঝামেলা করো না। তুমি যেটা ভাবছো সেরকম কিছুই না। আমার কথাটা প্লিজ। কথাটা পুরোপুরি শেষ করার আগেই আমায় থামিয়ে দিয়ে বলল, বাহ, তোর সাহস তো দেখছি ভীষণ বেড়েছে। আমার মুখের উপর তর্ক করিস? চল, আজকে তোর ছেলেদের সাথে ঘোরার শখ মেটাচ্ছি। পরিচয়, আমার নাম রাফিয়া রওশান রুহি। ডাকনাম রুহিই বলে সবাই, ব্যতিক্রম রওনক ভাইয়া। সে আমাকে ফড়িং বলে ডাকে। অবাক হওয়ারই কথা, আমার নামের সাথে কোনো মিল না থাকা সত্ত্বেও সে আমাকে কেন ডাকে। ছোটবেলা থেকেই আমি একটু লাফালাফি বেশি করি। এই ধরেন ঘোরাঘুরি, আড্ডা, সিনেমা দেখা, এসবে আমার ইন্টারেস্ট একটু বেশি। পড়ালেখায় একদমই লাড্ডুগুড্ডু বলেও মিথ্যে হবে না। আমার ফ্যামিলি রাজনৈতিক লোক বলে বাধ্যতামূলকভাবে ফেল করলেও খাতায় পাশ উঠেছে। এসএসসিতে পরিবারের ঠেলে ঠুলে কঠোর পরিশ্রম করানোতে 4.00 পেয়েছি। এই রেজাল্ট নিয়ে সবার মাথা ব্যথা থাকলেও আমি বেজায় খুশি, কারণ আমি এই রেজাল্টের এই যোগ্য নই। আর আমার সম্পূর্ণ ব্যতিক্রম হলো রাউনাফ রেদওয়ান চৌধুরী, ডাকনাম রাউনাফ। গত বছর মেডিকেলে চান্স নিয়েছে। তার বলবো কি দুর্দান্ত ছাত্র, সব কিছুতে গোল্ডেন। এলাকায় স্কুল কলেজের টপার সে। এ নিয়ে আমায় অনেক কথা শোনায়। কাজিনদের মাঝে কেউ ভালো স্টুডেন্ট থাকলে যারা খারাপ স্টুডেন্ট তাদের মাথা ব্যথা না থাকলেও সমাজের অ্যালার্জির অভাব নেই। আমি সেই ভুক্তভোগী একজন। আমার কথা বাদ দিই, রাউনাফ ভাইয়া শুধু টপার স্টুডেন্ট তা নয়, দেখতেও কোনো তামিল নায়কের চেয়ে কম নয়, বরং বেশিই মনে করি। 6 ফিট লম্বায়, গায়ের রং ধবধবে সাদা ফর্সা, চুলগুলো দেখার মতো, ছোট ছোট সিল্কি চুল। একবার হাত বুলালে মনে চায় সারাদিন হাত বুলাতে থাকি। মাঝে মাঝে যশোরে আসলে আমায় দিয়ে তার চুল টানিয়ে নেয়। আমার তো ভীষণ ভালো লাগে। যেহেতু আমি একটু দুষ্ট, তাই তাকে চেতিয়ে দেওয়ার জন্য একটু জোরে টেনে দিতেই রয়্যাল বেঙ্গল টাইগারটা ঝগড়া বাঁধিয়ে দেয় আমার সাথে। ভাইয়া একদমই শান্ত স্বভাবের, কিন্তু আমার সামনে আসলেই রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায়। বাড়িতে সকলের প্রিয় সে। তার গুণগান 24 ঘন্টাই শুনতে হয় আমায়। রাস্তাঘাট, স্কুল, কলেজ, ওফ, আর কি বলবো বুঝতেই পারছেন। বাসার কেউ ভালো স্টুডেন্ট হলে যা হয় আর কি। আমি রাওনাক ভাইয়ার জায়গায় কোনো দিনই পৌঁছাতে পারিনি। আমার বাবারা দুই ভাই, রওশন চৌধুরী আর মাহিন চৌধুরী। রওশন চৌধুরী আমার বাবা, মাহিন চৌধুরী রাওনাক ভাইয়ার বাবা। আমরা এক ভাই দুই বোন। ভাইয়া বড় ও ফ্রান্সে স্টাডি জোনে গেছে। ছোট বোন রাফা ও ক্লাস 3-তে পড়ে। আর আমি তো আমি আগেই বললাম, কোনো রকম কলেজে যাই আসি এই আর কি। আমার বাবা এলাকায় চেয়ারম্যান। যশোরে আমরা নিজস্ব বাড়ি আছে আমাদের, কিন্তু আমরা সেই বাড়িতে থাকি না। জানি না কেন ছোটবেলা থেকেই দেখছি ফ্ল্যাটে আছি। এটা আমাদের নিজস্ব ফ্ল্যাট। পাশের ফ্ল্যাট বড় চাচুদের, কিন্তু চাচু এখানে থাকে না, মাঝে মধ্যে আসে যায়। চাচু অনেক বড় লোক, আমাদের থেকেও বেশি। ঢাকায় তার বিজনেস আছে, ওইখানেই থাকেন। আর রওনক ভাইয়াও ওইখান থেকে মেডিকেল পড়েন, আসেন মাঝে মাঝে যশোরে আমাকে জ্বালাতে আর কি। আর রওনক ভাইয়াদের ফ্ল্যাটে বড় মা থাকে, মানে রওনক ভাইয়ার আম্মু, আমার খুব কাছের একজন প্রিয় মানুষ। এবার আসি গল্পে। কলেজ ফাঁকি দিয়ে ফ্রেন্ডরা মিলে রাস্তায় চায়ের দোকানে এসে আড্ডা দিচ্ছিলাম। আমি, ছোঁয়া, রকি, নাজমুল, রুবাইয়া, দিয়া, সৌরভ, সবাই মিলে চা খাচ্ছিলাম আর হাসাহাসি করছিলাম। মাঝে মাঝেই দোকানটায় আসা হয়, পরিচিত দোকান। পেছন থেকে রওনক ভাইয়া চিল্লানিতে ওরা যে ভড়কে গেছে তা আর বুঝতে বাকি নেই আমার। ওদের কথা আর জানি না, আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদেই যাচ্ছি। এতে রওনক ভাইয়ার কোনো তোয়াক্কা নেই। সে আমাকে টানতে টানতে নিয়ে ধাক্কা মেরে সোফায় ফেলে দিল আর আম্মুকে ডাকতে শুরু করলো চিল্লিয়ে চিল্লিয়ে। ছোট মা, কোথায় তুমি? জলদি এসো। কান্নার আওয়াজ আরো বাড়িয়ে দিয়ে চললাম আমি। ভাইয়ার চিল্লাচিল্লিতে আর চেঁচামেচিতে মা সাথে সাথেই রান্নাঘর থেকে বেরোতে বেরোতে বলল, কি হয়েছে রওনক? কখন এলে বাবা?
আর রুহি বা এই সময়ে বাসায় কেন? এটা তো ওর কলেজ টাইম। ওর কাছেই জিজ্ঞেস করো যে সে পড়াশোনার নামে বাইরে বাইরে ঘুরে আর ছেলেদের সাথে কি কি করে বেড়ায়। ভাইয়ার এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলো সে? আমি ছি ছি। কোনো কথা না বলে তার চোখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি রে রুহি, কি বললো রনফ? এটা তুই আমার মেয়ে হয়ে এতটা নিচে? ছি 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 ছি। আমি কান্না আরো বাড়িয়ে দিলাম। কি করব, কি বলবো, কিছু বুঝতে পারছি না আমি। মেয়েটা আমার মানিজ্জত খেয়ে বসবে। আম্মু আমার দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে রান্নাঘরে যেতে যেতে বলল, রনব বাবা, বিশ্রাম নাও তুমি। জার্নি করে এসেছো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। না ছোট মা, আমি মায়ের সাথে দেখা করে আসছি, ততক্ষণে রুহি যেন বাসা থেকে বের না হয়। এই কথা বলে ভাইয়া আমার দিকে এক নজর তাকিয়ে চলে গেল। এ বাসায় কেউ আমার মন বোঝে না, আমার স্বাধীনতার সবারই সমস্যা। কিন্তু শুধুমাত্র বড় মা একমাত্র মানুষ যে আমায় অনেক ভালোবাসে। তার সাথে আমার সম্পর্কে ফ্রেন্ডলির মতো। ছোটবেলা থেকে আম্মু মারলে তার কাছে গিয়ে থাকতাম আমি, আজও তাই করি। কিন্তু আজ আর যাব না, তার ছেলে আমাকে মার খাইয়েছে। আবার রয়্যাল বেঙ্গল টাইগারটা বাসায় আছে, আজকে কিছুতেই যাব না। নিজের রুমে গিয়ে মন খারাপ করে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানিই না। দুপুরের দিকে ঘুম ভাঙতেই দেখি আমার বেডের উপর পায়ের উপর পা তুলে কেউ একজন বসে আছে। তাকে দেখেই লাফিয়ে উঠলাম আমি। ওমা, এটা তো দেখি রয়্যাল বেঙ্গল টাইগার, রাওনাক ভাইয়া। তু- তুমি তুমি এখানে কেন ভাইয়া? আমার ফোন তোমার হাতে কেন ভাইয়া? তোর এই 2 টাকার ফোন আমি চুরি করতে আসছি মানুষের? আমি সেটা বলিনি। তো তোর ফোন আমি ধরতে পারি না নাকি? কত কত ছেলেরা কত শত আই লাভ ইউ মেসেজ, বাহ! ভালোই, বয়সের চেয়ে ছেলে ফ্রেন্ডের সংখ্যা বেশি। ভাইয়া ওরা আমার ক্লাসমেট। ক্লাসমেট ক্লাসে থাকবে, চ্যাট লিস্টে কেন থাকবে? আর শোন, মা তোকে ডেকেছে, আর যদি না যাস তাহলে যা করব তার জন্য তুই মোটেও প্রস্তুত থাকবি না। সুতরাং ভালো করেই জানিস আমার কাজ তোর জন্য ভালো হয় না। সময় মতো আমার বাসায় যেন দেখি। তার দ্বারা সবকিছুই সম্ভব। আমার ফ্যামিলির নাম করা ভদ্রলোক সে, কিন্তু আমার চোখে একটা রয়্যাল বেঙ্গল টাইগার। তার চাইতেও বেশি ক্ষতিকর সে। তাই আর কোনো কথা না বলে মাথা নাড়লাম। ভাইয়া আমার ফোনটা। আজ আমার কাছে থাকবে, কোনো ইমার্জেন্সি কল হলে আমি ডাক পাঠাবো। আমি আর কিছুই বললাম না। অনেক কষ্টে বাবার থেকে ফোন নিয়েছি। এই রয়্যাল বেঙ্গল টাইগারের যত সমস্যা এই ফোনে, ফোন নিয়ে প্রতিবার ঝামেলা করেছে। লক দিলেও সমস্যা, উল্টাপাল্টা সন্দেহ করে। তাই আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফিরে এসে দেখলাম ভাইয়া নেই। নামাজটা শেষ করতে না করতেই বড় মা ডাক পাঠিয়েছে। আজ আর আমি খাইনি। কেউ এসে পা ধরলেও খাবো না। আম্মু কয়েকবার ডেকে গেছে, তাও খাবো না। বড় মার ফ্ল্যাটে গেলাম। গিয়ে দেখলাম বড় মা পায়েস রান্না করেছে। রাওনা ভাইয়া পছন্দের, আমারও পছন্দের। তাই ভাইয়া আসলে বড় মা নিজ হাতে রান্না করে, আমাকেও ডেকে দেয় বা পাঠিয়ে দেয়। আমাকে দেখেই বড় মা বলল, তুই এসেছিস রুহি? আমি তোর জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। ছোট একটা বলে পায়েস দিয়ে ট্রেটা উঠিয়ে বলল, এটা রৌনকের রুমে দিয়ে আয়। তারপর তুই বেড়ে নিয়ে যতটুকু খেতে পারিস খা। না বড় মা, খাবো না আমি। কেন খাবি না? আমি তোর জন্যও তো বানিয়েছি। কি হয়েছে মা, মন খারাপ? আমি কিছু বললাম না, মন খারাপ করে ট্রে হাতে নিচের দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। বড় মামার গালে হাত দিয়ে মুচকি হেসে বলল, আমার হাসি খুশি মেয়েটা যে সারাদিন ফড়িংয়ের মতো লাফায়, সে মন খারাপ করে বসে থাকলে একদম ভালো দেখায় না। কি মিষ্টি চেহারা তার, মন খারাপ করে বসে থাকলে আমার মেয়েটাকে একদম ভালো দেখায় না। বড় মার কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বললাম, তোমার ছেলে আজকে আমার আম্মুর কাছে বকা খাইয়েছে আবার, তাই রাগ করেছি আমি। কি আবার? ও আসলেই তোকে নিজেও বকাঝকা করে, আবার তোর মাকে দিয়েও বকা খাওয়ায়, মায়ের খাওয়ায়। চল, আজ ওর খবর আছে। আমি ট্রেটা হাতে নিয়ে বড় মার পেছনে পেছনে গেলাম। বেলা বাজে 3টা, তখনও সাহেব পড়ে পড়ে ঘুমোচ্ছে, যেন এই জীবনে কোনোদিন ঘুমাইনি সে। বড় মা গিয়ে এসিটা অফ করে বলতে শুরু করলো, ওই বজ্জাত ছেলে, তুই আমার ছেলে হয়ে কিভাবে এমন হয়েছিস? ওর তুই আজকে বাপের মতো হয়েছে না? মাথায় সব সময় কারে মারবে কারে ধরবে এই চিন্তায় ঘুরে। আমি বেশ মজা পাচ্ছি। ফ্যামিলিতে একমাত্র বড় মা আছে যে ভাইয়াকে একটু বকে দেয়, আর বাকিটা তো মাথায় করে রাখে। এমনকি আমার নিজের মাও আমাকে ফেলে রওনা ভাইয়ার বেশি কেয়ার করে।
ওই রয়্যাল বেঙ্গল টাইগারটার জন্য আমার জীবনটা তছনছ হয়ে গেছে। এসব ভাবতে ভাবতেই রাওনা ভাইয়া চোখ কোনো রকম খুলে টিপ টিপ করে আমার দিকে এক নজর তাকাতে আমি ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিয়ে মিটিমিটি করে হাসছি। কি হয়েছে আম্মু? ভর দুপুরে চিল্লাচিল্লি কেন করছো? দেখছো না ঘুমাচ্ছি। তোর ঘুমের গুষ্টি উদ্ধার করি। ওই তোর সমস্যা কি? খেয়ে না খেয়ে আমার রুহির পিছনে কেন ছুটেছিস? আসলেই কেন মার খাওয়াস ওরে? ওরে মার খাইয়ে তুই কি শান্তি পাস বলতো? ওহ আম্মু, এইটুকু পুচকির জন্য তুমি আমার ঘুম নষ্ট করতে আসছো? পুচকি মানে? ওই ভাইয়া আমি একদম পুচকি না। চুপ, তোর সাথে আমি কথা বলেছি? আমি রাগ করে যেতে নিলেই বড় মামার হাত ধরে বলল, দেখ, ও তোর বোন হয়। ওকে বকা খাইয়েছিস তাই ও এখনো খায়নি। আমি জানি না, যেভাবে পারিস তুই এখন ওকে খাওয়াবে, না হলে এ বাড়ির দরজা বন্ধ তোর জন্য। বড় মায়ের এক কথা, উনি যেটা বলে আমাকে ভাইয়ের রুমে রেখে চলে গেল, এটা বলি। আমি নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। তখন নীরবতা ভেঙে রাওনা ভাইয়া বলল, তোর আবার খাওয়া লাগে? যে পরিমাণ ছেলেদের কিস ইমোজি খাস, এমনি পেট ভরা থাকে। তার এহেন কথা শুনে আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার হাত থেকে ট্রেটা নিয়ে টেবিলে রেখে কিছু কাগজ হাতে ধরিয়ে দিয়ে সে ওয়াশরুমে চলে গেল। কাগজ হাতে নিয়ে আমি তো হাঁ হয়ে আছি। আমার হাতে যে দুটো কাগজ ধরিয়ে দিয়েছে তার একটা হলো আমার রেগুলারের জন্য কলেজ থেকে নোটিশ এবং কলেজের প্রিন্সিপালের ছেলেকে থাপ্পড় দেওয়ার জন্য মীমাংসায় বসতে চেয়ে আব্বুর কাছে নোটিশ। এগুলো পড়ে আমি তো থ হয়ে আছি। এর মাঝে রানা ভাইয়া ওয়াশরুম থেকে বের হয়ে এসে আমাকে থ হয়ে থাকতে দেখে তাকিয়েছিল কতক্ষণ। আমি ভাবছি এটা বাবার হাতে পড়লে আমার আর রক্ষে নেই। ভাবতে ভাবতেই দেখলাম ভাইয়া আমার দিকে ঝুঁকে এসে, আমিও একটু সরে গেলাম। বেডে উল্টো করে হাত রেখে আমার অনেকটা কাছে এসে ভাইয়া বলল, কিরে, সারপ্রাইজটা কেমন ছিল? ভাইয়া প্লিজ আব্বুকে কিছু বলবেন না, আমি আপনার সব কথা শুনবো, তাও আব্বুকে বললেন না প্লিজ। ভাইয়া আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলল, সে তুই আমার কথা সারা জীবনেই শুনবি, কিন্তু কলেজে না হয় আর ইরেগুলার না হলি, কিন্তু প্রিন্সিপালের ছেলেকে থাপ্পড় মেরেছিস, সেটা কি হবে? ভাইয়া তুমি তো সবই পারো, তুমি বলে প্রিন্সিপালও মানবে, প্লিজ আব্বুর কানে দিও না। তা কেন থাপ্পড় মারলি বল? নাওফিল আমার চুল ধরে টান মেরেছিল, প্রপোজাল দিয়েছিল, একসেপ্ট করিনি, তাই তাই ওকে কথা শেষ করার আগেই ভাইয়া আমার দিকে আরো ঝুঁকে দাঁতে দাঁত চেপে বলে, থাপ্পড় কেন মারলি? খুন কেন করলি না? খুন? হ্যাঁ খুন। তোর দিকে যে ওই দৃষ্টিতে তাকাবে তাকে আমি খুন করব, খুন। এই কথা বলেই আমার সামনে থাকা চুলগুলো কানের কাছে দিয়ে ট্রে থেকে একটা পিরিচ পায়েস নিয়ে চেয়ারে বসে খেতে খেতে বলল, এখন থেকে আর একদিনও কলেজে যেন মিস না হয়। এইচএসসিতে কোনো গ্রেড পয়েন্ট চাই আমার। আর কোনো ফালতু ছেলেদের সাথে যদি তোকে দেখেছি না, তোর হাত পা ভেঙে রুমে বসিয়ে দেবো। কথাটা শুনিয়ে আমি লাফিয়ে উঠলাম, কাঁদো কাঁদো কণ্ঠে বললাম, আমি এখন যাই। যাবি তো? যখন থাকার তখন এমনিই থাকবি, তার আগে কি ভাইয়া তার আগে? এ কথা বলে আমায় ওয়েট কর। কথাটা বলেই রুম থেকে চলে গেল। কিছুক্ষণ পর ভাতের প্লেট হাতে নিয়ে রুমে আসলো আর বলল, হাত মুখ ধুয়ে আমার সামনে বসেই খাওয়া শুরু কর। না আমি খাবো না, খিদে নেই আমার। খাবি না মানে? আমি নিজের হাতে ভাত এনেছি আর তুই খাবি না বলছিস? আমি এখন বাসায় যাব বলেই উঠতে যেই গেলাম সেই হাতে হ্যাচকা টানে আমায় ভাইয়ার কোলে বসিয়ে দিল। আমি অবাক বনে তাকিয়ে আছি, সে আমার দিকে রাগী দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি বুঝতে পেরে নিচের দিকে তাকালাম। পরক্ষণেই সে শান্ত কণ্ঠে বলে উঠল, আমার কথা অমান্য করলে কি হতে পারে সেটা তোর ধারণায় আছে হয়তো। তুমি না খেলে বাড়িতে থাকতে পারবো কি পারবো না সেই চিন্তা আমার নেই, কিন্তু আমার চিন্তা তোমার ভালো থাকার ফরিং। তুমি সুস্থ না থাকলে যে আমি বাঁচতেই পারবো না। কথাটা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভাবলাম, এই তুমি শব্দটা সে আমার ফার্স্ট বলল। এত শান্ত কণ্ঠে কথা ভাইয়া আমার সাথে কখনোই বলেনি। আমি অবাক চেহারায় তার দিকে প্রশ্ন ছুড়ে মারলাম, রওনক ভাইয়া কি বলেন এইমাত্র, আবার বলবেন প্লিজ? ভাইয়া যেন আমার কথায় ঘোর কাটিয়ে শান্ত কণ্ঠ থেকে মুহূর্তেই গম্ভীর কণ্ঠ করে আমায় ধমক দিয়ে ওই চেয়ারে আমাকে বসিয়ে সে অন্য চেয়ার টেনে নিজে বসে হাত ধুয়ে প্লেট হাতে নিয়ে আমার মুখের সামনে আনতেই আমি যেন কল্পনা করছি এও সম্ভব, রওনক ভাইয়া খাইয়ে দেবে আমাকে। তার ধমকে আমার ঘোর ভাঙতেই আমি ভাত মুখে নিলাম। ভাইয়া আমায় খাওয়াচ্ছে আর বকছে। এমন হতে পারতো খাওয়াতে খাওয়াতে গল্প শোনাতো, মিষ্টি মিষ্টি কথা বলতো, কিন্তু রওনক ভাইয়া যে খাইয়ে দিচ্ছে এটাই তো অনেক। সুন্দরভাবে মুখ মুছে দিল ভাইয়া আমার ফোনটা। আমার সময় হলে দিয়ে দেবো।
আমি আর বাড়াবাড়িও করিনি, অকারণেই মনটা যেন ভালো লাগছে আমার। তারপর বড় মায়ের সাথে দেখা করে চলে আসলাম। রাতে উপন্যাস হাতে বসে আছি, আর পড়তে পড়তে ভাবলাম, ইস, আমি যদি সত্যি কারো এত ভালোবাসা পেতাম। রানব ভাইয়াকে আমার ভালো লাগে, আবার হিংসেও হয়। আমার চেয়ে সুন্দর, আমার চেয়েও পড়ালেখা ভালো, সব দিক থেকে এগিয়ে। এসব ভাবতে গেলে ওই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে আমার একদমই ভালো লাগে না। কিন্তু কখনো কখনো কেন জানি মনে হয় আমি তাকে যে কেন যেন অন্য নজরে দেখি। সে আমায় জ্বালায়, কিন্তু আমি বিরক্তও হই। কেন জানি পরক্ষণেই এইসব মনে করে ভীষণ ভালো লাগে আমার। জানালা দিয়ে সূর্যের ঝলমলে রোদ চোখে পড়তেই চোখ খুলে তাকালাম। ঘড়ির দিকে তাকাতেই দেখি বেলা ৮টা। আজ ফজর নামাজ মিস গেল। রাতে দেরি করে ঘুমোলে যা হয়। গিয়ে জানালার সামনে দাঁড়িয়ে পর্দা টেনে পুরো রুমটা আলোকিত করলাম। কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর সকাল। আকাশটা পুরোপুরি সাদা নয়, তাও ধূসর। মুগ্ধ হই আমি বরাবরই প্রকৃতিতে। ফ্রেশ হতে না হতেই আমার চিল্লানিতে নিচে আসলাম। এসেই দেখি আব্বু আর রাওনাব ভাইয়া কি নিয়ে যেন কথা বলছে। ওদের কথা বলতে দেখে আমার সাথে সাথেই কালকের কথা মনে পড়তেই পুরো পৃথিবী যেন অন্ধকার লাগছে আমার। ভাইয়া আবার বাবাকে সব বলে দিল না তো? তার দ্বারা সবই পসিবল। তাই মন খারাপ করে আবার সিঁড়ি বেয়ে যেই উপরে উঠতে নিলাম, অমনি আপু বলে উঠলো, রুহিমা, কোথায় যাচ্ছ? কত বেলা হয়েছে, খাবে না? না আব্বু, খিদে নেই আমার। সে কি কথা? তাড়াতাড়ি খেয়ে নাও, তারপর রেডি হয়ে নিচে আসো। রানাফের সাথে কলেজ যাবে। কিন্তু ভাইয়া কেন আব্বু? আমি তো একাই। আমাকে থামিয়ে দিয়ে ভাইয়া বলে উঠলো, হ্যাঁ, তুই তো সবই পারিস। তোর দ্বারা শুধু ভালো কাজ পসিবল না, আর সবই পসিবল। এত কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে বেরো। আমি বাইরে অপেক্ষা করছি। তারপর আমিও আর বাড়াবাড়ি করলাম না। চুপচাপ খেতে খেতে ভাবছি, আমি এত সাহসী একটা মেয়ে, কাউকে ভয় পাই না। কিন্তু ওই বজ্জাত টাইগারটা আমার ফ্যামিলির কাছে সবসময় হিত করে রাখে কেন? হ্যাঁ, আমি কি তোর সম্পদ? হ্যাঁ, কখনো মার খাওয়াবি, কখনো অপমান করবি, যা মন চায় তাই করবি। আমিও দেখবো তোর কপালে কোন লক্ষ্মী জোটে। খাওয়া শেষ করে রুমে গিয়ে রেডি হলাম। কি পরবো সেটাই ভাবছি। রাওনা ভাইয়ার সাথে গেলে যা তা পরলে তো আর মানাবে না। তার উপর আবার সে অনেক মেয়ের ক্রাশ। তার দিকে নজর থাকলে তো আমার দিকেও নজর থাকবে। এসব ভেবে একটা কালো 3 পিস জামা আর কালো ওড়না, কালো সালোয়ার, সাথে হালকা কাজল, চুলগুলো ছেড়ে দিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে রয়্যাল বেঙ্গল টাইগারটা। তার দিকে তাকিয়ে তো আমি তাজ্জব বনে গেলাম। এ কি, সেও কালো শার্ট, কালো প্যান্ট, কালো সানগ্লাস, হাতে সোনালি রঙের ঘড়ি। সুদর্শন পুরুষের থেকেও একটু বেশি না হলে কম নয়। তার উপর আবার ফর্সা। কালো শার্টে আরো ফর্সা লাগছে। আমি যেন ক্রাশ খেয়ে ফেলেছি। ভুল করে হলেও খেয়েছি। চোখে চোখ পড়তে চোখ নামিয়ে নিলাম। ভাইয়ার সামনে গিয়ে দাঁড়াতে সে আমাকে আমার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করে বলল, বাহ, আজকাল তো দেখছি আমাকে কপি করে চলছিস। মোটেও না। না হলে এমন সেম ভাবে। তাকে বলতে না দিয়ে আমি বলে উঠলাম, কোথায় সেম হলো? আমি 3 পিস পরেছি, তুমি তো আর তা পরনি। আমি লিপস্টিক কাজল দিয়েছি, তুমি তো আর তা পরনি ভাইয়া। তাহলে সেম কেমনে হলো? ভাইয়া আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে বলল, কি চ্যাটাং চ্যাটাং কথা! এইটুকু মেয়ের পা যেন মাটিতে পড়ে না। চুপচাপ গাড়িতে ওঠ। বলেই গাড়ির দরজাটা খুলে ড্রাইভিং সিটে বসলো সে। আর আমি তার পাশের সিটে পেছনে বসতে চেয়েছিলাম, জোরাজোরি করে সামনে বসিয়েছে। আমি গাড়ি জানাল দিয়ে তাকিয়ে মুখটা একটু উঁচু করে হাওয়া খাচ্ছি। কি শান্তি লাগছে তার প্রকাশ করতে পারছি না। আমার চুলগুলো বাতাসে উড়ে গিয়ে ভাইয়ার মুখে পড়ছে। সেই দিকে আমি অত খেয়াল করিনি। হঠাৎই শুনতে পেলাম ভাইয়া শান্ত কণ্ঠে বলে উঠল, এই চুলের মাতাল করা স্মেলে আমাকে মেরে ফেল না ফরিং। আমি যে মরে যাব তোমার রূপ সাগরে ডুবে। তুমি যে আমার সকল ইচ্ছের পূর্ণতা। তুমি আমার বেলি ফুল। ফুলটা আমার ভীষণ প্রিয়, এটা ভাইয়া জানে। তাই সে পাশের বাসার পাশে বেলি ফুলের বাগান করেছে। বড় মা বলে এই বেলি ফুলের বাগানটা নাকি ভাইয়া আমার জন্যই করেছে। তুই আমার চোখের মুগ্ধ ছায়ামণি। তুই আমার ফরিং প্রজাপতি। তুই আমার সব। আমি ভাইয়ার কথাগুলো শুনে হকচকিয়ে উঠে তার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ে মারলাম, কি বলে ভাইয়া? কথাগুলো কি আমায় বলছেন? সে আমার কথায় কোনো তোয়াক্কা না করে মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। আমি বললাম, ভাইয়া শুনতে পাচ্ছেন? সে গাড়ি থামিয়ে দিয়ে বলল, নাম, আমি গাড়ি পার্কিং করে আসছি। তুই কলেজে যা। একটা মানুষ এতটা খারাপ কি করে হয়? কথায় কথায় আমায় অপমান করে, মারে, বকে, যা মন চায় তাই করে। যেখানে কোনো ছেলে আমার পিছু পিছু ঘুরলে তার হাত পা ভেঙে দিয়েছি, সেই রেকর্ডও আছে আমার। আর তুই কি সেই রাফিয়া রওশন রুহি চৌধুরীর উপর অত্যাচার চালাচ্ছিস? হ্যাঁ,
সময় হোক, আমিও দেখে নিব। মনে মনে ভাবতে ভাবতে ফোসলাতে ফোসলাতে গাড়ি থেকে নেমে কলেজে গেলাম। গিয়ে দেখি আরেক কাণ্ড। ছোঁয়া এসে আমার জড়িয়ে ধরে বলে, দোস্ত, তুই ঠিক আছিস? কতবার ফোন দিয়েছি, ধরিসনি কেন? কত চিন্তা হয়েছে আমার। আমি তো ভেবেছিলাম তোদের বাসায় যাব, কিন্তু রানফ ভাইয়া আছে বাসায়, ভেবে আর যাইনি। কি না কি বলে। আরে আমি ঠিক আছি, ও আমার কি করবে? বাদ দে এবারের কথা। ছোঁয়ার সাথে কথা বলতে বলতেই নাজমুল আর রকি এসে সামনে হাজির। গম্ভীর কণ্ঠে বলে, ওই কিরে, আমায় ব্লক দিয়েছিস কেন রে রুহি? হ্যাঁ, সেই তো আমাকেও দিয়েছিস। কেন বলতো? কালকে অনলাইনে দেখেছিলে, মেসেজ দিয়েছিলাম যে তুই ঠিক আসিস কি না। সিন তো করলি না, উল্টা ব্লক করে দিয়ে দিলি। ওদের কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। কি বলছিস এসব? আমি তোদের ব্লগ কেন দিতে যাব? বিশ্বাস না হলে নিজেই দেখে নে। আমার ফোন তো রানা ভাইয়ার কাছে। তোর ফোন রানফ ভাইয়ার কাছে মানে? হ্যাঁ রে, নিয়ে গেছে। থাক, কষ্ট পাস না। ওই বজ্জাতটা মনে হয় তোদের ব্লক করেছে। ফোন হাতে পেলেই আমি তোদের আনব্লক করে দেবো না, যা। আচ্ছা। ওদের সাথে ক্লাসে যাওয়ার জন্য পা বাড়াতেই পেছন থেকে রানা ভাইয়া বলে উঠলো, রুহি, তুই আমার সাথে আয়। ইস, আমার তো মনেই ছিল না যে আমি আজকে রয়্যাল বেঙ্গল টাইগারকে কলেজে নিয়ে এসেছি। সাথে সাথে আমার পাশে এসে হাতটা শক্ত করে ধরে টানতে টানতে কলেজের প্রিন্সিপালের অফিস রুমে নিয়ে গেল। আসসালামু আলাইকুম রাওনা। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন? জি, আসলে যে বিষয়ের জন্য ডেকেছিলাম, তোমার চাচুকে নিয়ে আসুনি কেন? স্যার, সব বিষয়ে চাচ্চুকে কেন টানতে যাব? এসব ছোটখাটো বিষয় নিয়ে আমরাই কথা বলি, কি বলেন? তা বলা যায়, কিন্তু তোমার বোন তো আর সেরকম সভ্য না যে অল্প কথাই মানবে। কে সভ্য কে অসভ্য সেটা আপনার ছেলেকে এনে প্রশ্ন করা উচিত স্যার। ভাইয়ার কথা শুনে প্রিন্সিপালের স্যারের মুখটা দেখার মতো ছিল। আমি দেখে মিটিমিটি হাসছিলাম। তাছাড়া ভাইয়ার এমন জোর দিয়ে কথা বলার কারণ আগেই বলেছি, আমাদের ফ্যামিলির রাজনৈতিক লোক। তাছাড়া এলাকায় ক্ষমতাও অনেক। ডাকুন আপনার ছেলেকে। তার থেকে আমি একটু সভ্য অসভ্য এর ডেফিনেশন জেনে যাই না? না জানলে আমি জানিয়ে দিব, সমস্যা নেই। প্রিন্সিপাল স্যার ভাইয়ার এহেন কথা শুনে ভড়কে গেলেন। কিছু বলতেও পারছে না, কারণ তার চাকরিটা আব্বুই দিয়েছে অনেক চেষ্টা করে। তারপর তার ছেলে অফিস রুমে ডেকে আনা হলো। তার ছেলেকে। নাওফিল আমার দিকে তাকিয়ে চলে যেতে শুরু করলে ভাইয়া হাতটা ধরে তার চেয়ারে বসিয়ে দিয়ে বলল, আচ্ছা নাওফিল, সভ্য অসভ্য এর ডেফিনেশন কি বলো? নাওফিল রীতিমতো কাঁপছে। কোনো উত্তর না পেয়ে ভাইয়া আবার বলল, নাওফিল, চেহারা কিন্তু তোমার খুব সুন্দর। সুন্দরী মেয়ের পেছনে একদমই ছোট না। সুন্দর চুল, সুন্দর চেহারা এসব থেকে দূরে থাকবে। বরং আমাদের রুহির থেকে তো অনেক দূরে, বুঝলে? নাওফিল আরো জোরে কেঁপে চেয়ার ছেড়ে উঠে সাথে সাথে আমার পা ধরে কান্না করতে করতে বলল, আমায় মাফ করে দাও প্লিজ, আর কখনো তোমার সামনেও দাঁড়াবো না। ভাবা যায় আমার 2 ক্লাস সিনিয়র ভাই আমার পা ধরে কাছে, আবার আমি তাকে সেদিন থাপ্পড় দিলাম। কি কেলেঙ্কারি হয়ে গেল না? আমি কিছু বলতে যাব তার আগে ভাইয়া আমার হাত ধরে চেয়ার থেকে উঠিয়ে দাঁড় করিয়ে বলল, নেক্সট টাইম আর কখনো রুহির সাথে যেন এমন ঘটনা না ঘটে স্যার, তবে আপনার চাকরিটা দেখা মুশকিল হয়ে যাবে। এই কথা বলেই ভাইয়া আমায় নিয়ে চলে আসলো। মাঠে নেমেই আমি ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, সবকিছু একটু বেশি বেশি হয়ে গেল না ভাইয়া? কি বেশি মনে হয়েছে তোর? না মানে প্রিন্সিপাল স্যার গুরুজন, তার সাথে মিসবিহেভ করা হয়ে গেছে মনে হচ্ছে। এত কিছু তোকে ভাবতে হবে না। আচ্ছা বলে ক্লাসের দিকে যেতেই ভাইয়া বলে উঠল, শোন, আমি বাইরে আছি, কলেজ শেষ করে একসাথে যাব। তার এ কথা শুনে আমার মেজাজ 360 ডিগ্রি উঠে গেছে। ক্লাস শেষে ওদের সাথে আড্ডা দিব, কিন্তু বজ্জাতটা বলে কি, কিন্তু ভাইয়া। কোনো কিন্তু নয়, একটুও লেট হলে মারতে মারতে হসপিটালে নিয়ে যাব। আমি মাথা নিচু করে ওকে সূচক মাথা নাড়িয়ে ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটি হয়েছে, ভাইয়ের সাথে বাসায় ফিরে আসলাম। এসেই হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমি। আমার ঘুমটা একটু বেশি, কথায় কথায় ঘুম পায়। ভোরবেলায় হঠাৎ ঘুম ভেঙে যায়। রুমের লাইট অন করে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আজান এখনো হয়নি। এখন ফোনটা থাকলে একটু ফেসবুকিং করতে পারতাম। ফোনটা রাউনাফ ভাইয়ার কাছে মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। রুমের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাতাস বইছে, রাস্তাটা ল্যাম্পপোস্টের আলোতে উজ্জ্বল হয়ে আছে। মৃদু পরিষ্কার আকাশটা যেন সব নিস্তব্ধ। ঠান্ডা হয় চুলগুলো কি যেন ভেবেই খুলে দিলাম আমি। উড়ছে আমার চুলগুলো। প্রকৃতির অপর রূপ দেখে আনমনেই হেসে উঠলাম আমি।
এই যে এখন যদি ফোনটা থাকতো তবে কি আর এত সুন্দর প্রকৃতি অনুভব করতাম? ভাবতে ভাবতে পাশের ফ্ল্যাটে রওনক ভাইয়ার রুমে চোখ যেতেই দেখি তার রুমে লাইট অন করা, যেখানে পুরো শহর ঘুমিয়েছে সেখানে সে কেন এখনো ঘুমোয়নি? ভাইয়া তো লাইট অন করে ঘুমোয় না, তবে কি করছে সে? কেন জানি খুব জানতে ইচ্ছে হচ্ছে আমার, কি করছে সে? মনে মনে চিন্তাটা চলেও এলো, এত রাতে সে কি কোনো মেয়ের সাথে কথা বলছে? না না, ভাইয়া তো কোনো মেয়ের সাথে তেমন কথা বলেই না। আচ্ছা, তার ওই যে দুটো বান্ধবী আছে না, ওদের মাঝে কেউ তার প্রেমিকা না তো? হতেও পারে, কত সুন্দরী তারা। যে ছেলে কোনো মেয়ের দিকে তাকায় না তার এত সুন্দরী বান্ধবী কেন থাকবে? এসব ভেবে কেন যেন কষ্ট হচ্ছে, মাথায় দুশ্চিন্তাটা ছুটে এলো। কিছু সময়ের মাঝেই আজান হলো, তখনও তার রুমের লাইট অন। মনটা অকারণেই ভীষণ খারাপ। নামাজ পড়বো বলে অজু করলাম, নামাজে দাঁড়ানোর আগে আবার বেলকনিতে আসলাম। তখন হঠাৎ দেখলাম ভাইয়া তার রুমের বেলকনিতে বসে ফোনে কার সাথে যেন কথা বলছে। মনটা আরো খারাপ হয়ে গেল। সত্যি কি ভাইয়ার প্রেমিকা আছে? এত রাতে কার সাথে কথা বলবে? মন খারাপ করে বেলকনি ত্যাগ করে নামাজটা পড়ে নিলাম। আবার শুয়ে পড়লাম, যেহেতু বাইরে এখন আলো ফুটেনি। কিন্তু ঘুম আমায় ধরা দিল না, দুশ্চিন্তাটা উঠিয়ে দিল। কি আর করব, গিয়ে পড়ার টেবিলে বসলাম। কেন যেন মনে হলো বই নিয়ে একটু বসি। রানা ভাইয়া সব সময় বলতো ভোরবেলায় পড়লে নাকি পড়া ভালো মুখস্থ হয়। তাই একটা বই হাতে তুলে নিব, এমন সময় বই টান পড়ে ঠাস করে বইয়ের ভাঁজে লুকিয়ে রাখা নিজের ডায়েরিটা নিচে পড়ে গেল। ডায়েরিটা হাতে নিলাম, কেন যেন কিছু লিখতে ইচ্ছে হচ্ছে। ডায়েরিটা আমার ভাইয়াই কিনে দিয়েছিল যখন ক্লাস 9-এ পড়তাম আমি। তখন তখন আমি একদিন বায়না ধরেছিলাম, তাই দিয়েছিল। হঠাৎই কোনো কিছু না ভেবে লিখলাম, কেন কষ্ট হয় আমার তোমায় অন্য কারো সাথে দেখলে। কেন যেন মনে হচ্ছে সে আমার খুব কাছের একজন। কখনো কখনো মনে হয় তার ওই চোখের মায়া যেন শুধু আমায় ঘিরে। হয়তো আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি কিনা জানি না সঠিক, অনুভূতি কি তাও জানি না। শুধু জানি তোমার রাগী লোকটা আমার ভীষণ ভালো লাগে। কেন লিখেছি, কার জন্য লিখেছি তা আমি জানি না। হয়তো রানা ভাইয়ার জন্য, হয়তো না। মনের কথা নিজেও জানি না। ভাবতে ভাবতে সকালের আলো উঠে গেল। নিচে গিয়ে আম্মুকে রান্নায় একটু হেল্প করলে সকাল সকালই বেরোলাম। গন্তব্য ছোঁয়াদের বাসা। মনটা ভীষণ খারাপ, যদি ওর সাথে থাকলে একটু ভালো লাগে। পৌঁছেও গেলাম। ছোঁয়া, রোহিত, তুই তুই আমাদের বাড়ি কখনো আসিস না তো, তাও আবার সকাল সকাল। কেন আসতে পারি না? তাড়িয়ে দিচ্ছিস? আরে তাড়িয়ে কেন দেব, তুই বস, আমি একটু আসছি। ছোঁয়া আমার জন্য নাস্তা আনলো। অল্প কিছু খেয়ে ওর আম্মুর সাথে কুশল বিনিময় করে চলে এলাম। কলেজের টাইম হয়ে গেছে, আমরা এখন কলেজেই আছি। আমি, ছোঁয়া, নাজমুল, রকি, সৌরভ, দিয়া, রুবাইয়া সবাই বসে গোল মিটিং চলছে, কিন্তু আমি কোনো কথাই বলছি না। আমায় চুপচাপ দেখে নাজমুল বলে উঠল, কিরে রুহি, আজকে কিছু বলছিস না যে? অন্য সময় তো কলেজ মাথায় করে রাখিস। কিছু না, এমনি ভালো লাগছে না। কেন রে, তোর ওই কিউট ভাইয়া কিছু বলেছে নাকি আবার? আরে না, বাদ দে না ওই টাইগারের কথা। চেঞ্জ দ্য টপিক। কি রে দিয়া, কিউট বললি যে? তো কিউট না? রবনব ভাইয়া কিন্তু অনেক কিউট, একটু বদমেজাজি বাট কিউট আছে। আরে বাহ, তোরা তো দেখছি ক্রাশ খেয়ে বসে আছিস। উফ, চুপ করবি তোরা, বললাম না চেঞ্জ দ্য টপিক। রাগী গলায় বললাম আমি। বলেই উঠতে নিলে ছোঁয়া আমার হাতটা ধরে বসিয়ে দিয়ে বলল, আরে যাচ্ছিস কোথায়? আমরা একটা প্ল্যান করেছি, শুনবি না? না, আমার কিছু শুনতে মন যাচ্ছে না। আরে আগে শুনবি তো। আমি জানি তোর মন খারাপ, যে কারণেই হোক। তুই বলিস আর না বলিস। রুহি, চল আমরা এক জায়গায় যাব। কোথায়? কোথায় যাবি? মেলায় যাব। কোন মেলায়? এখন আবার মেলা কই? রেল স্টেশনের পাশেই যে প্রাইমারি স্কুলটা আছে, সে স্কুলের মাঠে অনেক বড় মেলা বসেছে। চল না যাই, না করিস না প্লিজ, আমরা সবাই মিলে প্ল্যান করেছি। আচ্ছা চল। বলেই কলেজ গেট দিয়ে বের হয়ে বাসার উল্টো পথে পা বাড়ালাম, কারণ ওই দিকেই মেলা। 4 কদম পেরোতেই পেছন থেকে কেউ বলে উঠল, এই ফরিং, ওইদিকে কই যাচ্ছিস? কণ্ঠটা শুনে আর ফরিং নামটা শুনে আমার আর বোঝার বাকি রইল না যে লোকটা রওনক ভাইয়া। সাথে সাথে ঘুরে তাকালাম, তাকে দেখেই ওরা বলে উঠল, এ রে, তোর আর মেলায় যাওয়া হলো রে রুহি। থাক তোরা যা। না, তুই না গেলে আমরা যাব না। তবুও জোর টোর করে ওদের পাঠিয়ে দিলাম মেলায়। আমার জন্য ওদের প্ল্যানটা তো আর নষ্ট করতে পারি না। আমাকে এইখানে দাঁড়িয়ে থাকতে দেখে ভাইয়া এসে আমার পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এই, ওইদিকে কই যাচ্ছিস রে ফরিং? বাসা তো ওইদিকে।
তো ওই দিকে কেন যাওয়া হচ্ছিল? আমি কোনো উত্তর দিলাম না, উল্টো প্রশ্ন করলাম, আপনি এখানে কেন? আমি জিজ্ঞেস করেছি, তার উত্তর দে আগে। আমি তাও কোনো কথা না বলে পা বাড়লাম। সাথে সাথে ভাইয়া আমার হাতটা ধরে, উফ ছাড়েন, কি করছেন রাস্তা মাঝে, এভাবে হাত কেন ধরছেন? কি হয়েছে কি? হ্যাঁ, রাগ দেখাচ্ছিস কেন? চুপ করে থাকার অর্থটা কি? গাড়িতে ওঠ, তোর সাথে কথা আছে। না, আমি রিকশায় যাব। কি? তুই রিকশায় যাবি মানে? তুই কি পাগল হয়ে গেছিস? 2 মিনিটের মধ্যে গাড়িতে উঠবি, নাহলে তোর সাথে কি হবে নিজেও জানিস না। আমি বাড়াবাড়ি না করে গাড়িতে উঠে বসলাম। এই মুহূর্তে কারোর সাথে কথা বলার মুড নেই আমার একদমই। একে তো মন খারাপ, তার উপর আবার মেলায় যাওয়া হলো না। ভাইয়া গাড়িতে উঠে সিট বেল্ট বেঁধে ড্রাইভিং এ মনোযোগ দিল। আমাকে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে থাকতে দেখে বলল, কি হয়েছে হঠাৎ এত চুপচাপ যে? তুমি তো ফড়িং, এতটা চুপচাপ কখনোই থাকো না। তার কথায় কোনো তোয়াক্কা না পেয়ে আবারও জিজ্ঞেস করলো, এই রুহি, হুম। কি হয়েছে? কোনো সমস্যা? মন খারাপ কেন? কিন্তু এই মুহূর্তে আর তার শান্ত কণ্ঠটাও আমার অশান্ত লাগছে। আমি কোনো উত্তর দিলাম না। হঠাৎ গাড়ি থামিয়ে দিল। আমি বলে উঠলাম, গাড়ি কেন থামালেন? কি হয়েছে আগে বল। তোর এই নীরবতা দেখতে আমার একদমই ভালো লাগছে না। আমি আবারও দৃষ্টি শান্ত রেখে বললাম, চোখে আমার পানি টলটল করছে, এক্ষুনি যেন ঝরে যাবে। কিছু না। নিচের দিকে দৃষ্টি স্থির রেখে বললাম আমি। সাথে সাথে উনি আমার দিকে ঝুঁকে আসতে আমি যেন নুয়ে গেলাম নিচে। তারপর আমার পুরো চেহারায় তার চোখ বোলাতে বোলাতে বলল, এই চোখে শুধুই মায়া, শুধুই আমাকে আকর্ষণ করার চেষ্টা থাকে। দূর থেকে কাছে টানে আমায় এই চোখের মায়া। এই চোখে চঞ্চলতা থাকে, সে চোখে পানি মারায় না ফড়িং কন্যা। তার কথাগুলো কানে যেতে আমি যেন সত্যি সত্যি কান্না করে দিলাম। সে আমার চোখে পানি হাতের আঙুলে মুছে দিয়ে সামনে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে বলল, তোমার মন খারাপ হলে আমায় বলো, আমি কোনোভাবে তা ঠিক করে দিব। এতে যদি আমার মনন দিয়ে ঠিক করতে হয় তবু আমি রাজি মায়াবতী কন্যা। জানি না এই কথাগুলো সে কোনো ঘোরে বলছে কিনা, কিন্তু কথাগুলো যে আমার হৃদয়ে বিচ্ছে সেটা কি সে জানে? যদি এখনই আবার জিজ্ঞেস করি, আপনি আমায় ভালোবাসেন, হয়তো এক ধমক দিয়ে বসিয়ে দেবে। আবার আমার চোখের পানি মুছিয়ে দিল। তারপর কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে সিট ঠিকঠাক বসে পানির বোতলটা এগিয়ে দিয়ে খেতে বলল আমায়। আমিও চুপচাপ খেয়ে নিলাম। গাড়ি আবারও চলতে শুরু করলো। অকারণেই তার হৃদয় ছোঁয়া কিছু কথা আমার মনে এখন ঠিকঠাক সব যেন ভুলে গেছি আমি। হঠাৎই ভোরবেলার কথা মনে পড়তেই বিনা সংকোচে জিজ্ঞেস করলাম, আপনি আজ ভোরে কার সাথে এত কথা বলছিলেন যখন সবাই ঘুমিয়েছিল? আমার এক বন্ধু, ওও আর্মির চাকরি পেয়েছে, তাই একটু আলাপ হলো আর কি। ও, এই যা, আমি কি না কি ভাবছি, এবার নিজের উপরই রাগ হচ্ছে। তো এই জন্য রাগ হয়েছিস ফড়িং কন্যা? কিছু না, লজ্জা পেয়ে বললাম। ভাইয়া মুচকি হেসে গাড়ি থামিয়ে বলল, নাম, এসে গেছি। আমিও নেমে পড়লাম। আমার বাসার দিকে পা বাড়াতেই ভাইয়া পিছন থেকে বলল, শোন, হ্যাঁ ভাইয়া বলো। আজকে বিকেলে একটু বেরোবো, তুইও যাবি আমার সাথে, রেডি থাকিস। কোথায় যাবো ভাইয়া? সে না হয় গেলেই দেখতে পারবি। আচ্ছা। বাসায় এসে ফ্রেশ হয়ে আম্মুর চিল্লাচিল্লিতে খেয়ে নিলাম। মনটা আজ ভীষণ ভালো, কেমন ফুরফুরে লাগছে। কোনো কিছুই ভাবছি না। ছাদে গিয়ে কতক্ষণ হাঁটাহাঁটি করে রুমে আসলাম। এসে আমি তো অবাক। এ কি, আমার বেডের উপর গাঢ় আকাশি রঙের শাড়ি, সাথে সাদা রঙের চুড়ি, সাদা রঙের ব্লাউজ, সাথে টিপ, ম্যাচিং কানের দুল, গলার হার, সিম্পল ডিজাইন বাট সুন্দর বেশ। এগুলো আমার কোথা থেকে আসলো? আমি দিয়েছি। কার জন্য? তোর জন্য? কার জন্য আবার? পছন্দ হয়নি? হ্যাঁ, কিন্তু হঠাৎ কেন ভাইয়া? আজ তো আমার জন্মদিন বা স্পেশাল কোনো ডেও না, তাহলে? কেন, কিছু দিতে হলে স্পেশাল ডে লাগে? কিন্তু কোনো কিন্তু নয়, এগুলো পরে রেডি হয়ে আয়, আমি রেডি হয়ে বাইরে অপেক্ষা করছি। বলেছিলাম না যাব? ও হ্যাঁ, আচ্ছা তুমি যাও, আসছি আমি। আমি তো ভীষণ খুশি। রেডি হতে হতে গুনগুন করে গান গাইছি আমি। আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। শাড়ি চুড়ি পরে, হালকা গাঢ় খয়েরি লিপস্টিক পরে, কপালে একটা কালো টিপ দিয়ে, চুলগুলো ছেড়ে দিয়ে, চুড়ি রিন রিন শব্দ করে বাজিয়ে আয়নায় নিজেকে দেখছিলাম। মোটামুটি খারাপ লাগছে না। জানি না রাওনা ভাইয়া আর কি বলবে, তার কি ভালো লাগবে নাকি সব সময়ের মতো পেতনি বলবে। যদিও এবারে আমার সাথে একটু ভালো ব্যবহার করছে, কিন্তু তাও থাক, জানি না। যা বলে বলুক। আম্মুর থেকে পারমিশন নিয়ে বাইরে এলাম। আম্মু তো অনেক প্রশংসা করেছে।
এর মাঝে আব্বু, রাফা মানে আমার ছোট বোন, ওরা অনেক বলেছে আমায় নাকি পরি পরি লাগছে, আর সাবধানে যেতে বলেছে, সন্ধ্যার আগে বাসায় ফিরতে বলেছে। রানা ভাইয়ার সাথে কোথাও যেতে বাধা নেই আমার, তার সাথে সব সময় সেফ। এবার দেখি রানা ভাইয়া কি বলে। দরজার সিঁড়ি বেয়ে নামতেই কুচি ধরে রানা ভাইয়ার দিকে চোখ পড়তেই আমি তো শেষ। আমার যেন চোখে সবকিছু গুলিয়ে গেল কেমন। হা করে তাকিয়ে আছি অবাক নয়নে। আমাকে দেখে রানা ভাইয়ার সাথে সাথে ফোনটা প্যান্টের পকেটে রেখে বুকে এক হাত রেখে দিয়ে আমার দিকে দৃষ্টি স্থির রাখলেন। দুজনের চোখে চোখ পড়তেই এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কারো চোখে সরছে না। একটা মানুষ এতটা সুন্দর কি করে হতে পারে? কোথাও যেন কোনো কিছুর কমতি নেই তার। সাদা রঙের ফুল হাতা শার্ট, কালো প্যান্ট, সাথে আজকের ঘড়িটাও রূপালী রঙের, ফর্সা হাতে যেন ভীষণ মানিয়েছে তার। ছোট ছোট চুলগুলো হালকা বাতাসে উঠছে, চোখ দুটো যেন বেহায়ার মতো তার দিকেই তাকিয়ে আছে। মনের কোথায় যেন বলে উঠছে, হ্যাঁ এটাই আমার স্বপ্নের রাজকুমার, ভালোবাসি তো হয় আমি। আরো যেন কত কি বলে যাচ্ছি আনমনে। বুকে হাত রেখেই আমার দিকে এগিয়ে এলো, এসে এক হাত বাড়িয়ে দিয়ে চোখের ইশারায় বলল তার হাতের উপর হাত রাখতে। আমি লজ্জা পেলেও তার হাতের উপর এক হাত আর এক হাতে শাড়ির কুচি ধরে তার সাথে এগিয়ে চললাম। সে আমার দিকে স্থির নয়নে তাকিয়ে আছে, চোখে চোখ পড়তে ভীষণ লজ্জা পাচ্ছি। কেন জানি না লোকটা এভাবে তাকিয়ে আছে কেন? আমার বুঝি লজ্জা লাগে না? তার এইভাবে তাকিয়ে থাকাই বলে দিচ্ছে হ্যাঁ আমায় আজ সুন্দর লাগছে, তার চোখে আমায় সত্যিই সুন্দর লাগছে। ভেবেই আরো লজ্জা পেলাম। গাড়ির সামনে এসেও তার দৃষ্টি আমার দিকে দেখে আমি আর কোনো কিছু না ভেবে প্রশ্ন করলাম, এভাবে কি দেখছেন ভাইয়া? আমার কথা শুনে কিঞ্চিত ভ্রু কুঁচকে বলল, ভাইয়া ছাড়া কি আর কিছু বলা যায় না? কি বলবো? কিছু না, চুপচাপ এখানেই একটু স্থির হয়ে দাঁড়াতো। বলেই তার ফোনটা বের করে আমার পিক তুলতে শুরু করলো। পিকটা তুলে একটা পিক জুম করে আমার দিকে তাকিয়ে দেখতে দেখতে বললেন, আমার আকাশে মেঘের রাজ্যে এক অসম্ভব সুন্দরী নারীর বসবাস। আকাশের রং যেন তার মায়ার ডোর, যেখানে শক্ত করে আমায় বেঁধে রাখে বারবার। মেঘের ধূসর রং তার লজ্জা, যেখানে সেই অলংকার আমার নজর কাড়ে। তার চোখের কাজল আমার সর্বনাশের কারণ, তার ফর্সা গায়ের রং আমার নীল আকাশ, তার চুরির ঋণ ঋণ শব্দ আমার মরণ বাজনা। সে যে আমার শুধুই আমার, সে যে মেঘ কন্যা। তুই আমার সব, তুই তো আমার সব ফড়িং কন্যা। রানা ভাইয়ার কথা শুনে লজ্জায় আমি গাড়ির পেছনে চলে গেলাম। সে আমার লজ্জা বুঝতে মুচকি হেসে গাড়ির দরজাটা খুলে দিয়ে আমায় ঢুকিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। দুজনেই নীরবতা পালন করছি। আমি জানালায় মুখ দিয়ে বাতাস খাচ্ছি, আমার খোলা চুলগুলো গিয়ে তার চোখে মুখে পড়ছে, সেই দিকে আমার কোনো খেয়ালই নেই। আমি তো শুধু প্রকৃতিকে অনুভব করছি। কিছুক্ষণের মাঝে ভাইয়া গাড়ি থামালো, গাড়ির দরজাটা খুলে দিয়ে বলল, নামো মেঘ কন্যা। আমি একটু লজ্জা মাখা হাসি দিয়ে নামলাম। দেখলাম অনেক লোকের সমাগম। এটা তো মেলা, এই রেল স্টেশনের পাশে প্রাইমারি স্কুল মাঠের সেই মেলাটা, যেখানে যাওয়াটা সকালবেলা মিস করেছি। তার মানে ভাইয়া আমায় মেলায় নিয়ে এসছেন। ভাবতেই খুশি হয়ে গেলাম। ভাইয়া আমায় বলল, কোথাও যেও না কিন্তু, আমি গাড়ি পার্কিং করে আসছি। আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। তার মুখে তুমি শব্দটা শুনলে আমার যেন স্বর আটকে আসে। কিছু বলার ভাষাই খুঁজে পাই না আমি, কেমন যেন অনুভূতি হয়। কয়েক মিনিট হলো দাঁড়িয়ে আছি, ভাইয়ার কোনো খবরই নেই। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে আহ শব্দ করে পড়ে যেতে নিলে কেউ এসে ধরে নিল আমায়। আমি চোখ খুললেই দেখলাম রওনক ভাইয়া। একটু শান্তি পেলাম। তার এক হাত আমার কোমরে আর আরেক হাত কোমরে থাকা সেই হাতের উপর। তার ছোঁয়া বুঝে কেমন যেন অনুভব হলো আমার। ভাইয়া আমায় উঠিয়ে দাঁড় করিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে সাইডে দাঁড়িয়ে থাকা লোকটাকে ধমক দিয়ে কলার চেপে ধরে বলল, দেখে চলতে পারিস না? মেয়ে মানুষ দেখলেই মিশতে মন চায়। ছেলেটা তো ভয়ে থরথর করে কাঁপছে আর ঢোক গিলছে। আমি বিষয়টা বুঝতে পেরে ভাইয়াকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম। ছেড়ে দাও ভাইয়া, কি করছো? ওকে তো আজ আমি। ছেড়ে দাও না ভাইয়া, ঝামেলা করো না প্লিজ, ছাড়ো ওনাকে, করুণ দৃষ্টিতে বললাম। ভাইয়া আমার দিকে তাকিয়ে ছেলেটাকে ছেড়ে দিল। ছেলেটা সাথে সাথে দৌড়ে পালালো। আমরা মেলায় ঢুকেছি, আমি তো ভীষণ খুশি। ভাই আমার হাত শক্ত করে ধরে সে সামনে আর আমি পেছনে। লোকের ভিড় এক হাত আমার সাইডে দিয়ে সাবধানে নিয়ে যাচ্ছে যেন কারো স্পর্শ না লাগে। ভাইয়ার এসব কাণ্ড দেখে মিটি মিটি হাসছি আমি, আর ভাবছি লোকটা কত পরিপাটি, কত যত্নশীল। অতটাও খারাপ না যতটা আমি ভাবি। সত্যি কথা বলতে এর আগে ভাইয়া আমায় সব সময়ই ধমকাতো। এবার এসে কখনো খারাপ ব্যবহার তেমন একটা করেনি, সেদিন চায়ের দোকানের কাণ্ড ছাড়া। আমিও সতর্ক থাকি, ভাইয়া আসলে অনেক ভদ্র হয়ে যাই যাতে করে কোনো বকাঝকা না শুনতে হয়। ভাইয়া আমায় আইসক্রিমের ওখানে নিয়ে গিয়ে বলল,
কোনটা খাবি চুজ কর। আমিও নিয়ে নিলাম। খেতে খেতে হাঁটছি। সত্যি কথা বলতে আমার আইসক্রিম খুব পছন্দ। ফুচকা চটপটির চেয়েও বেশি পছন্দ আইসক্রিম। ভাইয়া সবসময় আমার বাইরে নিয়ে আসলে আইসক্রিম কিনে দেয়। সেই ছোটবেলা থেকেই। হঠাৎ বলে উঠলাম, ভাইয়া তোমার ছোটবেলার কথা মনে আছে? কোন কথা? ওই যে তুমি তোমার টিফিনের টাকা দিয়ে আমার আইসক্রিম কিনে খাওয়াতে, আর তুমি না খেয়ে বাসায় যেতে। আরে পাগলি, নিজেকে ভুলে গেলেও তোর সাথে ঘটা কোনো কিছুই ভুলি না। তাড়াতাড়ি আইসক্রিম শেষ কর। কি বাচ্চাদের মতো এখানে ওখানে লেগে গেছে। বলে পকেট থেকে টিস্যু বের করে সামান্য কপালটা কুঁচকে আমার মুখে লেগে থাকা আইসক্রিম মুছে দিচ্ছে। আর আমি মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। কি পরিপাটি একটা লোক, যেন মনে হয় আমার পছন্দের ধবধবে সাদা বেলি ফুল নির্দ্বিধায় তার উপমা ওই বেলি ফুলই। ঠিক সেই রকম সুন্দর আর সেই রকমই সুবাস। তা জানি না, তবে ভাইয়া খুব সুন্দর স্মেইলের একটা পারফিউম ইউজ করে। আমি জানি না কি নাম, কিন্তু স্মেইলটা খুব সুন্দর। সব মিলিয়ে আমার বেলি ফুল। মুখ মুছে দিয়ে টিস্যুটা ফেলে আমার দিকে আর চোখে তাকিয়ে বলতে লাগলো, তুই এত ছোট কেন বলতো ফরিং? কথা বলিস এক একটা দাদুর বয়সের সমান, কিন্তু ছেলে মানুষই করিস যেন নিজের বয়সের চেয়ে বেশি ছোট তুই। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আমি তোমার চেয়ে বয়সে ছোট বলে কত কথাই না শোনাও আমায়। তুমি সব বোঝো, আমি তো কিছুই বুঝি না। কে বলেছে তুই কিছু বুঝিস না? তুই তো সব সময় এক লাইন বেশি বেশি বুঝিস। কি বললে? হ্যাঁ ঠিকই বলেছি। এবার চুপচাপ চল তো, পিচ্ছি কোথাকার। এইটুকু বয়সে আবার রাগ দেখায়। তুমি যাও, আমি একদমই যাবো না তোমার সাথে। ওরে বাবা রে, তুই তো দেখছি আজকাল রাগে আমাকেও ফেল করাবি। ভাইয়া হঠাৎই আমাকে অবাক করে দিয়ে আমার হাত ধরে তার পাশাপাশি হাঁটতে শুরু করলো। হাতের হ্যাচকা টানে আমি যেন একটু লজ্জাই পেলাম। এত মানুষের সামনে তার দিকে তাকাতে আরো লজ্জা পেলাম। এই লজ্জার কারণ সেই লজ্জা নয়, এই লজ্জার কারণ নিজের শর্ট হওয়ার লজ্জা। আমি উচ্চতায় 5 ফিট 2 আর ভাইয়া 6 ফিট। কোথায় সে আর কোথায় আমি? তাও পাশাপাশি হাঁটছি, তার বুকের পাশাপাশি পড়ে আছি আমি। কেউ আবার আমাদের দিকে কেমন নজরে যেন তাকিয়ে আছে। ভাবতেই হঠাৎ আবার মুডটা খারাপ হয়ে গেল। ভাইয়া আমার দিকে একটু তাকিয়ে মুড খারাপ দেখে বলে উঠল, কিরে, তোর মুড ভালো করার জন্য মেলায় নিয়ে এলাম, তা ওইভাবে মুড খারাপ করে বসে আছিস, বিষয়টা কেমন হলো? কিছুক্ষণ পর জবাব দিলাম, ভাইয়া তুমি সামনে সামনে হাঁটো, আমি পেছন পেছন আসছি। ভাইয়া হঠাৎ থেমে গিয়ে জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে রে? কিছু না, যাও। বললাম না পেছন পেছন আসছি। পেছনে পেছনে আসবি মানে? কেন, কে কি বলেছে তোকে? কেউ না। ভাইয়া আমাকে কাছে টেনে নিয়ে বলল, কি হয়েছে সত্যি করে বলতো। এত অভিমান কোথায় রাখিস? হ্যাঁ, যা মনে চলছে বলে দে। আমি করুণ স্বরে বললাম, তুমি কত লম্বা আর আমি কত ছোট। তোমার কাছে এভাবে একসাথে হাঁটতে লজ্জা করছে আমার। এটা কোনো টপিক হলো রাগের? তুই আসলে একটা গাধা। এই জন্য লজ্জা কেন পেতে হবে? এই পৃথিবীতে আমাকে যার সাথে হাঁটলে সবচেয়ে বেশি সুন্দর লাগে আর পারফেক্ট মানায়, সেটা হচ্ছে আমার ফড়িং, অন্য কেউ না। কিন্তু সত্যিই তো যে আমি তোমার কাছে অনেক ছোট, তাই আমার কাছে পারফেক্ট লাগে না। ওহ আল্লাহ, এই মেয়েকে যে কি করা যায়। আরে বোকা, এটা তোর ভাবনা। বরং এটা সত্যি যে তোর সাথে আমাকে সবচেয়ে ভালো মানায়। সত্যি? হ্যাঁ, সত্যি। তারপর আমাকে একটু সরিয়ে দিয়ে আবারও হাঁটতে শুরু করলাম। মেলায় মেয়েরা ভাইয়ার দিকে কেমন কেমন দৃষ্টিতে যেন তাকাচ্ছে, যেন জীবনে কোনোদিন ছেলে মানুষই দেখেনি। মন তো চাচ্ছে থাপ্পড় মেরে ফেলে দিয়ে একদম দাঁতগুলো। ভাইয়া আমায় বিড়বিড় করতে দেখে হাসতে হাসতে বলে উঠল, কিরে পুচকি, তুই কি বড় হবি না? এখনো বাচ্চাদের মতো বিড়বিড় করিস। আমি কোনো কথা বললাম না। মেলায় ভাইয়ার এক স্কুল লাইফের ফ্রেন্ডের সাথে দেখা। ভাইয়া ওর সাথে কথা বলছে। কিরে রাউনাফ, কি খবর বন্ধু? এই ভালো, তোর কি খবর? এই তো ভালো। সাথে মেয়েটা কে ভাই? ও আমার কাজিন। হাই, আমি সানভি। যে আমি রুহি। তার বুকের উপর হাত রেখে সম্মান বুঝিয়ে, বাহ, খুব সুন্দর নাম তোমার। ভাই, তোর কাজিনটা অনেক সুন্দরী। ভাইয়া আমার দিকে এক পলক তাকিয়ে বলল, আচ্ছা সানভি, পরে কথা হবে, আমরা যাই। হ্যাঁ আচ্ছা, আল্লাহ হাফেজ। এরপর আমরা ওখান থেকে চলে এলাম। মেলায় ঘুরে অনেক কিছুই কিনলাম। যেহেতু এটা অনেক বড় মেলা, তাই সবকিছুই পাওয়া যায়। আমি কিছু সাহিত্যিক বই আর উপন্যাস বইও কিনলাম। আর ভাইয়া আমার তার পছন্দের চুড়ি, কানের দুল, কয়েক পাতা কালারিং টিপ, কয়েকটা সুন্দর সুন্দর চুলের কাঁটা। আমার বড় চুল হওয়ায় ক্লিপ তেমন ইউজ করতে পারি না, ভেঙে যায়। তাই সবসময় ভাইয়া আমার জন্য নতুন নতুন কাঁটা এনে দেয়, ঢাকা থেকে আসার সময় নিয়ে আসে। কারণ আমি প্রচুর পরিমাণে কাঁটা হারিয়ে ফেলি।
কোথায় রাখি মনেই থাকে না আমার। তারপর সন্ধ্যার আগে ফুচকা খেয়ে বাসায় চলে আসলাম। ভাই আমায় নামিয়ে দিয়ে তাদের ফ্ল্যাটে চলে গেছে। আর রাফার জন্য কিছু গিফট পাঠিয়েছে, যেটা পেয়ে তো রাফা ভীষণ খুশি। এরপর ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলার দিকে বড় মার ফ্ল্যাটে গেলাম। মূল কথা, রানা ভাইয়াকে ধন্যবাদই তো বলা হয়নি আমার। আমার তার দেয়া গিফটগুলো ভীষণ পছন্দ হয়েছে। আমি নিজে গিয়েছি, তাও বলেছিলাম আপনি পছন্দ করে দিন। বাসায় এসে সেগুলো নড়াচড়া করে 100 বার দেখেছি আমি। সত্যি বলতে তার পছন্দ ভীষণ সুন্দর। তাই মাকে বলে বড় মার ফ্ল্যাটে গিয়ে বড় মায়ের সাথে কথা বলে চুপি চুপি রওনক ভাইয়ার রুমে গেলাম আমি। দরজার কাছে গিয়ে দেখলাম ভাইয়া মনে হয় শাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র, উন্মুক্ত শরীরে টাওয়াল পেঁচানো। এত সুন্দর মানুষ কেমনে হয়? তাও আবার ছেলে মানুষ। এত সুন্দর কেন সে? সুন্দর হওয়ার অধিকার শুধু মেয়েদের। তুই ছেলে, তুই হবি কালো, কেন এত সুন্দর হতে যাবি? তুই ছেলে, তুই খাবি মেয়েদের উপর ক্রাশ, তোর উপর কেন মেয়েরা ক্রাশ খাবে? বোঝা আমারে। ভাবতেই ভাইয়া আমার চোখে চোখ পড়তেই সামান্য লজ্জা পেয়ে চোখ এদিক ওদিক বেরিয়ে যেতে নিলে ভাইয়া বলে উঠল, আরে চলে যাচ্ছিস কেন? এসেছিস বসবি তা না, তুই উল্টো চলে যাচ্ছিস। শুধু শুধু কি আমি তোকে ফড়িং বলি? না মানে ইয়ে, ভাইয়া। মানে কি? তুই একটু বস, আমি আসছি। বলে একটা টি শার্ট আর প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমিও ভাইয়ার টেবিলে একটু বসলাম। বসে দেখছিলাম রওনক ভাইয়া ছেলে হওয়া সত্ত্বেও রুমটা কি সুন্দর পরিপাটি করে রাখে। আর আমি মেয়ে হয়েও এত পরিপাটি না। তার বউ যে মেয়ে হবে ভাগ্যই তার। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার যে শান্তি দেবে না, জ্বালাবে ভীষণ। না, তার বউ কি আর আমার মতো অকর্মা হবে? তার সাথে আমার মতো এমন ব্যবহার করবে? অবশ্যই না। এসব ভাবতে ভাবতে ভাইয়া ওয়াশরুম থেকে এতক্ষণে বেরিয়ে আসলো। তাকে দেখে তো আমি 36 ভোল্টের ক্রাশ খেলাম। ব্লু টি শার্ট, হোয়াইট প্যান্ট, চুলগুলো দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আর সেই চুল টাওয়াল দিয়ে মুছতে মুছতে বেরোচ্ছে। আমায় হাঁ করে তাকিয়ে থাকতে দেখে সামনে এসে হাত নাড়াতেই আমার চোখ দুটো এইদিক ওইদিক লাফালাফি করছে। তা দেখে সে বলল, এভাবে কি দেখছিলি রে? কিছু না, আহ, ওই তো তোমার রুমটা পরিপাটি তাই দেখছিলাম। তো আমি কি তোর মতো ছাগল যে সারা রুমে পড়ালেখা না করে বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রাখবো? ভাগ্যিস ছোট চাচ্চুর ভয়ে ছোট মা তোকে কিছু বলে না, না হলে তোর খবর ছিল। আর আমি সবসময় বাসায় থাকলে তো একদমই তীরের মতো সোজা হয়ে যেতি, ছাগল কোথাকার। এই দিল আমায় অপমান করে। এই রয়্যাল বেঙ্গল টাইগারটার কোনো কাজ নেই আমাকে জ্বালানো ছাড়া। চেহারাটা তো তার মাশাআল্লাহ, কিন্তু জ্বালানোটা তো আস্তাগফিরুল্লাহ মার্কা। আমাকে বিড়বিড় করতে দেখে ভাইয়া ফিক করে হেসে দিয়ে তার বেডে বসে আমায় তার পাশে যেতে বলল। এখানেই বসি না, বেডে তুমি বসো। আসতে বলেছি আয়, আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? আমি গিয়ে পাশে বসলাম। ভাইয়া তারপর আলতো করে আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে কতক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে, কাগজটা আমার কলেজের প্রথম সাময়িক পরীক্ষার রেজাল্ট শিট। সবকটায় কোন রকম পাস হয়েছে আমার। নাম্বারও নাই বলি, মান ইজ্জতের প্রশ্ন। ভাবলাম এই রে বকে দিবে হয়তো, কিন্তু না, তেমন কিছুই হলো না। শান্ত কণ্ঠে আমার হাত থেকে কাগজটা বিছানায় রেখে আলতো করে দুটো হাত তার হাতের উপর রেখে আমার হাতের তালুর দিকে একবার তাকিয়ে বলতে লাগলো, তুমি কেন এমন অগোছালো বলো তো? তুমি সব দিক থেকে পারফেক্ট। এই অগোছালো মেয়েটাই ভীষণ জাদুকরী আর ভীষণ যোগ্যতা সম্পূর্ণ। সে চাইলে সব পারে। জানো ফরিংকন্যা, তোমার মাঝে অদ্ভুত এক শক্তি লুকোনো আছে, যা তুমি নিজেও জানো না, কিন্তু আমি জানি। এর পরের বার যখন রেজাল্ট শিট দেবে, আমি জানি তুমি সেই শিট দেখে এভাবে ভয়ের তো লুক রাখবে না। তখন তুমি ভীষণ ভালো রেজাল্ট করবে, যাতে তোমার ছোট মা ছোট চাচু সবাই বলে আমার মেয়েটা আর আগের মতো অগোছালো নেই। বলো, পারবে না? এবার আমি কি বলবো? আমার তো পড়াশোনা একদমই মন বসে না, তার উপর ভালো রেজাল্ট কি বলি এখন? আমাকে চুপ থাকতে দেখে ভাইয়া বলে উঠলো, কি ফরিংকন্যা, আমার এই হাত দুটো ফিরিয়ে দেবে বলে ভেবেছো? আমার অনুরোধ ফিরিয়ে দিবে ভাবছো? বলো, বলো না। আমি যে অধীর আগ্রহ নিয়ে শুনতে চাই তোমার উত্তর। আমি আর কোনো কিছু না ভেবে বলে দিলাম, হ্যাঁ, আমি এরপর ভালো রেজাল্ট করব। ভাইয়া মুচকি হেসে আমার হাতে আলতো করে একটা চুমু খেলেন। আমি লজ্জায় হাতটা ছাড়িয়ে নিয়ে রুম থেকে চলে গেলাম। রুম থেকে বেরিয়ে ভাবলাম, এই যার জন্য এলাম তাই তো হলো না, ধন্যবাদটাই তো বলা হয়নি। আবার গেলাম, গিয়ে দেখি ভাইয়া বেডে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছেন। তাকে চোখ বন্ধ দেখে বললাম, রাওনা ভাইয়া শুনছেন? সে আমার গলা পেয়ে টিপ টিপ করে চোখ খুলে জবাব দিল, হ্যাঁ, কিছু বলার থাকলে বলো। আসলে আজকে সবকিছুর জন্য ধন্যবাদ। সবকিছু কি? ওই যে মেলায় নিয়ে যাওয়া আর ওইসব উপহারের জন্য। ও, শুধুই ধন্যবাদ, আর কিছু না? আর কিছু কি দিতে পারি?
চাইলে অনেক কিছুই দিতে পারিস। আমার কাছে তো আপনাকে দেওয়ার মতো কিছু নেই। আপনি আগে বলে মেলা থেকে কিছু কিনে দিতাম। ভাইয়া হালকা হাসলো আর বলল, থাক, কিছু লাগবে না। তুই ছোট ছোট মানুষ, আমার ব্যথা বুঝবি না। সুতরাং তোর সাথে কথা বাদ দে। কিন্তু আপনি চাইলে আমায় দিতে পারেন। আবার কি দিব? আমার ফোনটা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিন না ভাইয়া। তবে রে দাঁড়া, তোর ফোন আমি নিজের ইচ্ছে নিয়েছি, নিজের ইচ্ছে দিব। সর এখান থেকে, সর। আমি ভাইয়ার রাগী লোক দেখে হাসতে হাসতে নিচে চলে আসলাম। লোকটা কি আজব, এই ভালো মুডে থাকে তো এই খারাপ মুডে। তারপর বড় মার থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। ইশারের নামাজটা আদায় করে খেয়ে দিয়ে আব্বুর সাথে গল্প করে শুতে গেলাম। রানা ভাইয়ার কথা ভাবতে ভাবতে কখন যে ঘুম চলে এসছে। সকালে উঠে ফজরের নামাজ পড়ে একটু বই নিয়ে বসে পড়া রেডি করে রেখে চলে এলাম। এসে আম্মুকে গিয়ে বললাম, আম্মু কিছু হেল্প করবো আমি রান্নায়? না, লাগবে না। আচ্ছা। শোন রুহি, হ্যাঁ আম্মু বলো। রনফ তোর জন্য টিচার ঠিক করেছে। সে নাকি খুব ভালো পড়ায়। রনফ এরও টিচার ছিল নাকি, সায়েন্সের টিচার সে। বয়স্ক হওয়ায় বাসায় আসতে পারবে না, তাই তোকেই যেতে হবে। ও হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি। আমি খারাপ রেজাল্ট করলেও সায়েন্স নিয়ে পড়ি। আর্টস নিয়েছিলাম, বাট রাওনা ভাইয়া গিয়ে গ্রুপ চেঞ্জ করে দিয়েছে সেই নবম শ্রেণীতেই। তাই ওই সায়েন্সেই আছি। কলেজে ভেবেছিলাম চেঞ্জ করব, সেটা সম্ভব হয়নি। রাওনা ভাইয়ার কারণেই হয়নি। বুঝতেই পারছেন, আমি আছি মহা বিপদে। আমার লাইফে নিজের ইচ্ছে কিছুই হয় না। আচ্ছা ঠিক আছে, কিন্তু আম্মু, টিচারের বাসার লোকেশন কলেজের সামনে 9 নম্বর বাসার 3 তলায়। রানফ আমায় বলল, ওইখানে তুই একা পড়বি না, তোর সাথে রাফাও আছে। ও ওই বাসায় আরেক টিচারের কাছে পড়ে। তাই রনফ বলেছে দুজনকে এক সময়ে পড়াবে, কিন্তু আলাদা টিচার। হ্যাঁ রাফা তো ওই বাসায় পড়ে। আচ্ছা আম্মু। আর শোন, পড়া কিন্তু 7টায়। কি, এত সকালে? হ্যাঁ, এত সকালেই। তুই রাফাকে নিয়ে যাবি, কালকে থেকেই যেতে বলেছে রনফ। কি আর বলবো, ওই বজ্জাত টাইগারটা আমায় জ্বালিয়ে মারে। একে তো পড়া ঠিক করেছে, কি দরকার ছিল? আমি একটা কোচিং করি, এটাই তো যথেষ্ট ছিল। আবার নতুন করে টিচার ঠিক করার কি দরকার ছিল? সবাই কি ওর মতো পড়াশোনা নিয়ে বসে থাকে নাকি? আজব পাবলিক। তার উপর আবার নাকি সকাল সকাল যেতে হবে। টাইগারটা যদি আমার জুনিয়র হতো না, একদম পিটিয়ে সোজা করে দিতাম। বজ্জাত রয়্যাল বেঙ্গল টাইগার কোথাকার। কি একা একা কথা বলছিস? কিছু না আম্মু। আমি তাহলে রুমে যাই। আচ্ছা যা। আমি রুমে গিয়ে ভাবছি, এই বজ্জাত লোকটার কি করা যায়। তাকে এটা ওটা বলে গালাগালি দিতে দিতেই কালকে সন্ধ্যার কথা মনে পড়ে গেল। আমি যে তাকে কথা দিয়েছি যে আমি এবার থেকে ভালো রেজাল্ট করব, তবে কি সে আমার ভালোর জন্যই টিচার ঠিক করেছে? যা, আমি আরও তাকে কত কি বলে গালি দিচ্ছি। এসব ভেবে বড়মার ফ্ল্যাটে গেলাম, যে ভাইয়া কি করছে একটু দেখে আসি। মনটা সারাক্ষণ তার কাছেই পড়ে থাকে। তারপর চলে গেলাম বড় মায়ের কাছে। কি করো বড় মা? রুহিমা, তুই এসেছিস? একটু আসতেও পারিস না? আমি বাসায় একা একা থাকি। কি করে আসবো বলো? আমার কোচিং কলেজ আছে যে বাড়িতে, আর কতক্ষণ থাকি বলো? তার উপর আবার তোমার ছেলে নাকি আরেকটা টিচার ঠিক করেছে। হ্যাঁ শুনেছি, রাউন্ড অফ বলেছে আমায় ওরই টিচার তোফাজ্জল স্যার। ও আচ্ছা বড় মা, রানা ভাইয়াকে দেখছি না যে। রাউন্ড অফ চলে গেছে মা। চলে গেছে? কিন্তু কখন গেছে? আমায় তো একটু বলেও গেল না। গিয়েছিল তোকে বলতে, কিন্তু তুই নাকি ঘুমিয়েছিলি 5টার গাড়িতে, তাই ভোরে ভোরে চলে গেছে। ও হ্যাঁ, মন খারাপ করিস কেন? ও থাকলে তো তোকে সারাদিন জ্বালায়। ও কি আর থাকতে পারে বল? ওর পড়ার অনেক চাপ, মেডিকেল কলেজের স্টুডেন্ট। বুঝিসই তো মা, কত পড়া। 10টায় ক্লাস ধরতে হবে, তাই চলে গেছে। হ্যাঁ বুঝেছি। বলেই চলে আসতে নিলেই বড় মা বলল, রুহি শোন মা, তোর ফোনটা রাউনফের রুমের টেবিলের ড্রয়ারে রাখা, তোকে নিয়ে নিতে বলেছে। আচ্ছা বড় মা। বলে ভাইয়ার রুমে চলে গেলাম। রুমটা পরিপাটি দেখে আমি গিয়ে রাওনা ভাইয়ার বেডে শুয়ে পড়লাম। আহ কি শান্তি, সারা জীবন যদি কাটাতে পারতাম এখানে। অকারণে ভাইয়ার এই রুমটা আমার ভালো লাগে। বড় সড়ো, আর শুয়ে শুয়ে একদম চাঁদ দেখা যায়। বিশেষ করে
ভাইয়ার রুমের বারান্দাটা সে কি আর বলবো, ফুলের টব থেকে শুরু করে দোলনা পর্যন্ত আছে। ভাইয়ার রুমটা 3 তলায় হওয়ায় আকাশটা ভালোভাবেই দেখা যায়। আমি গিয়ে বারান্দায় দাঁড়ালাম। কি সুন্দর সকালের সূর্যের সামান্য আলো পড়ছে। ভাইয়ার রুম থেকে লক্ষ্য করলাম আমার রুমটা একদম স্পষ্ট দেখা যায়। বেলকনি ভেদ করে গিয়ে জানালা দিয়ে একদম ক্লিয়ার সবকিছু। ভাইয়ার সামনে আমার মাঝে মাঝে বেলকনিতে দাঁড়িয়ে চোখাচোখি হয়, ভাবতেই আনমনে হেসে উঠলাম। এরপর বেরিয়ে যাব ভাবতে মনে পড়লো আমার ফোনটা নিতে হবে। গিয়ে টেবিলের ড্রয়ার খুলে ফোনটায় চোখ পড়লো। ফোনটা নিতেই দেখলাম নিচে একটা কাগজ, কি যেন লেখা। কাগজটা পুরোপুরি খোলা, ড্রয়ার বড়সড় হওয়ায় মেলেই আছে। আমি কাগজটা হাতে নিলাম, নিয়ে দেখলাম কাগজে লেখা, দুরন্ত ফরিং কন্যা, মেঘবতী মায়া কন্যা, ও ছাড়ো পুচকিটা। ঘুমন্ত চেহারায় তোমাকে একদম নিষ্পাপ সাদা বেলি ফুলটার মতো লাগে। তাই আর ঘুমটা নষ্ট করিনি, চলে এলাম। ফোনটা এখন তোমার কাছে থাকবে, ভালো কথা, কিন্তু নাজমুলকে একদমই আনব্লক করার চেষ্টা করো না। তার ফল ভালো হবে না কিন্তু। ও তোমাকে অন্য নজরে দেখে। আর রকি, সৌরভকে আনব্লক করে দিয়েছি আমি নিজেই, কিন্তু তাও ওদের সাথে বেশি কথা বলা যাবে না। চালাকিগুলো আমি কিন্তু ধরে ফেলবো। এখন থেকে পড়াশোনায় পুরোপুরি মনোযোগ চাই। সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ যেন কম দেখি। আর ফেসবুকে এত ঘন নিজের পিক দিয়ে ছেলেদের দৃষ্টি আকর্ষণ করার কোনো প্রয়োজন নেই। যে টিচার ঠিক করেছি, রেগুলারিটি যেন ঠিক থাকে। আর হ্যাঁ, ভোরে জানি তুমি বিরক্ত হয়েছ, কিন্তু কিছু করার নেই, এটা আমার সিদ্ধান্ত। এর ভালো খারাপ বোঝার বয়স তোমার হয়নি পুচকি। সুতরাং টাইম টু টাইম চলে যেও। তোফাজ্জল স্যারের থেকে আমি তোমার পড়ার খবর নিব। ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর এখন আর তুমি সেই ছোট নেই যে বড় মার বকাবকি শুনে খেতে যাবে। তাই এখন থেকে টাইম টু টাইম খেতে হবে। আর সেই অগোছালো রুহিকে গুছিয়ে নিতে হবে। ইতি, তোমার বক্তব্য মতে রয়্যাল বেঙ্গল টাইগার। শেষের কথাটা পড়ে আমি হাসতে হাসতে শেষ। আমি তারে বিড়বিড় করে রয়্যাল বেঙ্গল টাইগার বলি, তাও শুনে ফেলেছে। চিঠিটা যত্ন করে নিজের সাথে নিয়ে গেলাম আমি। বড় মায়ের সাথে কথা বলে চলে আসলাম বাসায়। এসে খেয়ে দিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। পৌঁছেও গেলাম। আজ আর আড্ডা দিলাম না, ক্লাসে গেলাম। ওরা সবাই তো হাঁ হয়ে আছে, তাই দিয়া বলে উঠলো, হ্যাঁ তোদের আমি ধরে বসেছি। দিয়া, কিন্তু ভুল বলেনি রে রুহি। আচ্ছা বুঝলাম, এখন এত কথা বাদ দে তো, চল ক্লাসে চল। সামনে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, চল সবাই প্রস্তুতি নিতে হবে তো। আমার কথায় সবাই সায় দিয়ে ক্লাসে ঢুকলাম। ক্লাস শেষ করে বেরোতেই নাজমুল বলল, কি রে রোহি, তুই রকি সৌরভ করে আনব্লক করেছিস, কিন্তু আমায় কেন করিসনি? ওর কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না দেখে বললাম, আচ্ছা দেখি কি করা যায়। বলে হাঁটা নিলে ও থামিয়ে দিয়ে বলল, দেখি মানে, তুই আমায় আনব্লক করবি না? আরে বাবা বলছি না কি। তো এটাও তো বলিসনি যে করবি। আচ্ছা করব। কোনো রকম ওকে সামনে চলে আসলাম বাসায়। বাসায় এসে জোহরের আজান হলে নামাজ শেষ করে নিচে আসলাম। জোহরের নামাজ শেষ করে নিচে এসে আম্মুকে দুপুরের খাবার টেবিলে সাজিয়ে দিতে হেল্প করতে করতে আমিও খেতে বসে পড়লাম। আম্মু রাফাকে খাইয়ে দিচ্ছে। আব্বু এসে টেবিলে বসে ভাত খেতে খেতে বলল, রহিমা, একটা কথা বলি মা, কষ্ট পেও না। হ্যাঁ আব্বু বলো। না না আব্বু, কষ্ট কেন পাবো বলো। বলো কি বলবে। তুমি এখন বড় হয়েছো, বুদ্ধিও মোটামুটি হয়েছে, এখন কি আর মানামানি করলে চলে মা? আব্বুর কথা শুনে আম্মু রেগে গিয়ে বলল, কি রে রোহি, আবার কাকে মেরেছিস? সেই ছোটবেলা থেকে মেয়ে হয়েও মারামারি করছিস, তোর লজ্জা করে না? এখন আবার বড় হয়েও? তুমি চেঁচামেচি করছো কেন? আমি কথা বলছি তোর সাথে, তাই না? কি কথা বলছো তুমি? হ্যাঁ, এসব কি আদর করে বলার কথা? হ্যাঁ, ছোটবেলা থেকে তোমার আহ্লাদে এই অবস্থা ওর। আম্মু আব্বুর তর্ক শুনে বুঝতে পারলাম নতুন কোনো ঝামেলা। তাই এখান থেকে আমার কেটে পড়াই ভালো। কোনো কথা খুঁজে না পেয়ে বললাম, আমাকে নিয়ে এ বাসায় সব ঝামেলা, আমি আর থাকবোই না এই বাসায়। হ্যাঁ, যা যা গিয়ে উদ্ধার কর। বেহায়া মেয়ে না আছে, পড়ালেখায় না আছে, সভ্যতায় অসভ্য কোথাকার। আরে তুমি চুপ করবে? দেখছো না মেয়েটা খেয়ে উঠে যাচ্ছে। কথাটা কি বলতে চাচ্ছিলাম, তাই তো শেষ করতে দিলা না। আব্বু আম্মু কথা শুনে রাফাকে খাওয়ানো শেষ করে রাফাকে নিয়ে রুমে গেল। সে খাবে কি না জানি না, পরে দেখা যাবে। আম্মুর যে রাগ হয়েছে বুঝতে বাকি নেই। রহিমা, যেও না, তোমার আম্মুর কথা কিছু মনে করো না, সে একটু রাগী, বুঝো তো। এদিকে এসো, খাবার কমপ্লিট না করে উঠতে হয় না। বলে আমার হাত ধরে টেনে নিয়ে চেয়ারে বসিয়ে খেতে বলল, আর বলল,
খাওয়া শেষ করে একটা কথা শুনে যেও, কিন্তু তার আগে তোমার মায়ের রাগ শেষ করে খেতে বলো। আচ্ছা আব্বু। খাওয়া শেষ করে গেলাম আম্মুর রুমে, গিয়ে দেখি আম্মু রাফার চুল বেঁধে দিচ্ছে। আম্মু আসবো? আম্মু কোনো উত্তর দিল না দেখে আমি চলে গেলাম। এবার কি করব, কি বলবো বুঝতে পারছি না। আমার নিজেরই তো এক সমুদ্র রাগ, তার উপর অন্যের রাগ সহ্য করা কষ্টসাধ্য। রাওনাব ভাইয়াটা আলাদা কথা, তার রাগী চণ্ডী লুকটা একটু বেশি সুন্দর, যেটা দেখে আমি মজা পাই। আবার মাঝে মাঝে এমন রাগ করেন যে মনে হয় আমি শেষ এখনই। সব জায়গায় ওই রাওনাফ টাইগারের কথা মনে পড়ে যায় আমার। তার কথা বাদই দিই, এবার কথায় আসি আসল কথায়। আম্মু তুমি কি খেয়েছো? তুই আর তোর বাপ গিয়ে খা। খেয়েছি আমরা, এবার তুমিই বাকি আছো। শর্তুর চোখের সামনে থেকে। সত্যি সত্যি চলে যাবো আম্মু? যা মন চায় কর, আমায় কেন জিজ্ঞেস করছিস? কারণ তুমি আমার ভালো মা। শর্ত আসছে ছলা করতে। কিছুতেই কাজ হচ্ছে না, ভেবে পাচ্ছি না কি করব। এর আগে কারো রাগ ভাঙায়নি, উল্টো অনেক রাগ দ্বিগুণ করে দিয়েছি। আজই ফার্স্ট আম্মুর রাগ ভাঙাতে এসেছি। না ভাঙলেও চলবে, কিন্তু না খেয়ে থাকলে যে আমার শরীর খারাপ করবে এইসব ভেবে আমি আম্মুর পায়ের কাছে গিয়ে বসে বললাম, আম্মু সরি আম্মু। আম্মু আমার পায়ের কাছে বসতে দেখে অবাক হয়, কারণ এর আগে আমি তার কাছে কখনো এভাবে নত হইনি। আগেই বলেছিলাম আমি অত সভ্য মেয়ে না, অ্যাটিটিউড ইগো এগুলো একটু বেশিই আমার। কিন্তু রাওনাব ভাইয়ের কাছে সব জিরো, কোনো মূল্য পাই না। আর কখনো এমন হবে না আম্মু, প্রমিস। এখন থেকে তোমার সব কথা শুনবো, আর মারামারিও করবো না। প্লিজ খেয়ে নাও না প্লিজ। আম্মু অবাক নয়নে তাকিয়ে আছে। এভাবে চুপ করে থেকো না আম্মু প্লিজ, কষ্ট হয় আমার। এবার আম্মু আমার দিকে তাকিয়ে আমার গালে হাত রেখে বললেন, সত্যি আর কখনো মারামারি করবি না? সত্যিই করবো না, এবার বলো তুমি খেয়ে নিবে? আমার মেয়েটা এতটা বড় হয়ে গেছে ভাবিনি, সে আবার মাফও চাইতে জানে। তোমার মেয়ে সবই জানে বুঝলে। পাগলি, দেখ রহিমা, তোর আব্বু এলাকার চেয়ারম্যান। তুই এরে ওরে মেরে আসিস, তোর আব্বুর কাছে নালিশ আসে। তুই এখন কলেজে পড়িস, আগে যা গেছে গেছে। তখন ছিলি, এখন আর ছোট নেই। এখন আর কাউকে মারবি না, কিছু হলে তোর আব্বুকে বলবি, ঠিক আছে? ঠিক আছে বলে আমি আম্মুর দুই গালে দুটো কিস করে চলে এলাম। যা বাবা, আম্মুকে সামনে তো নিয়েছি, উপরে উঠতে যাব তখনই মনে পড়লো আব্বু তার সাথে কথা বলতে বলেছিল, তাই আবার গেলাম আব্বুর রুমে। আব্বু আসি? আয়, আবার জিজ্ঞেস করছিস কেন? না তুমি বিজি কি না তাই। সকল ব্যস্ততায় আমার মায়ের জন্য আমি ফ্রি আছি। আমি মুচকি হেসে গিয়ে আব্বুর পাশে বসলাম। আব্বু চশমা খুলে রেখে বলল, তোর মা হয়েছে? না বলেছে খেয়ে নিবে। আচ্ছা। কি জন্য আসতে বলেছিলে? হ্যাঁ শোন রহিমা, তুমি যথেষ্ট বড় হয়েছো, এখন আর সেই ছোট নেই। তোমার নামে আমায় কেউ কিছু বললে আমার ভালো লাগে বল? কিন্তু আমি করেছিটা কি সেটা তো বলো, ঘুরিয়ে পেঁচিয়ে না বলে। তুমি জায়েদের ছেলে মুহিতকে মেরেছো কেন? এই মরেছে, এই ছেলে আবার বিচার পাঠিয়েছে, কি করি? আসলে আব্বু একটু ঝামেলা হয়েছিল তাই। কি ঝামেলা? তুমি আমাকে বলতে পারতে, তুমি কেন মারতে গেলে? আমি কি করব তা খুঁজে না পেয়ে অভিনয় করে কান্না করে দিলাম। কোনো রকম সামনে রুমে যাই আগে, তারপরে দেখা যাবে বাকিটা। তুমি তুমি আমায় এখন কি আম্মুর মতো বকবে আব্বু? আরে আরে, কাঁদছো কেন মা? কেঁদো না প্লিজ। আর করব না, তাহলেই তো হয় তাই না? হ্যাঁ তাহলেই তো হয়। এবার কান্না বন্ধ করো মা, তুমি তো বোঝো আমি এলাকার চেয়ারম্যান। তোমার নামে কথা উঠলে আমার ভালো লাগে বলো? আচ্ছা আর করব না। হ্যাঁ, আর আমি ওই ছেলেকে দেখে নিচ্ছি, ও আমার লক্ষ্মী মেয়েটার সাথে কি ঝামেলা করেছে। আরে তুমি কি দেখবে? ওর কত বড় সাহস, ও বিচার পাঠায় আমার আব্বুর কাছে। ওকে তো আমি দেখে নেব। মনে মনে বললাম কথাটা। আব্বু এবার যাই। আচ্ছা যাও। আসলে সব মেয়েরাই বাবার রাজকন্যা, মেয়েরা বাবাকে একটু বেশিই ভালোবাসে। মুহিত আমার ক্লাসমেট, ও আসলে আমায় পছন্দ করতো, একবার প্রপোজাল দিয়েছে, তাও পাত্তা দেয়নি। এসব ছোটখাটো বিষয় মাথা ঘামানোর কিছুই নেই। কিন্তু হলো কি, সেদিন রাস্তার মাঝে ও আমায় আবার প্রপোজ করলো, কিন্তু না বলে চলে আসতেই ও আমার হাত ধরে ওর কাছে টেনে নিয়ে বলতে লাগলো, তুমি এত সুন্দর কেন বেবি? আমার মাথার রাগের পরিমাণ 104 ডিগ্রি, তার চেয়ে বেশি হতে পারে। আমি সাথে সাথে মোহিতকে পা দিয়ে জ্যাং ওদা এক লাথি মেরে রাস্তায় ফেলে দিলাম। দিয়ে ঠাস ঠাস করে দুই গালে দুটো থাপ্পড় মেরে দেখলাম এক হাত প্যান্টের উপর, আরেক হাত গালে ধরে ব্যথায় কোকড়াচ্ছে। আমি আর পিছন ঘুরে তাকালাম না,
ভাবছেন রাস্তার লোকেরা আমায় কিছু বলতে পারতো? এরকম আমার সাথে হবে না, কারণ আমরা রাজনৈতিক লোক। তারপর আব্বুর চেয়ারম্যান নাম করা, সবাই চেনে আমায়। এরকম মুহিত অনেক দেখেছি, এসব নতুন কিছুই না। তারপর আর ওর সামনে পড়তে দেখিনি, কিন্তু বাসায় বিচার দিল, ওকে তো আমি পরে দেখে নিচ্ছি। এবার রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ফোনটা হাতে নিলাম, দেখলাম অনেক কল মেসেজ, কিন্তু রাওনা ভাইয়া না কল করেছে আর না মেসেজ। আমায় কি ভুলে গেল? তোর ভুলবেই তো, আমি কি তার প্রেমিকা যে কল মেসেজ দিবে? আর সত্যি কথা বলতে ভাইয়ার আইডিয়া আছে কিনা আমি তাও জানি না, থাকলেও আমার সাথে অ্যাড করা নেই। বন্ধুদের সাথে ফোনে কথা বললাম, এর মাঝে ফারিন আপু আমার ভাইয়ার সাথেও কথা হয়েছে। মেসেঞ্জারে গিয়ে দেখি তাজ্জব কাণ্ড, এসব মেসেজের রিপ্লাই কে দিয়েছে? কি যাতা ভাষায় গালাগালি দেয়া, এসব তো আমি করিনি।